আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আল্লাহর রহমতে ভালো আছেন স্যার? আসিফ আল্লাহ, আপনি কেমন আছেন? স্যার, আপনার দোয়া স্যার, আল্লাহর রহমতে ভালো আছি স্যার। আজকে কি করার কথা? আজকে স্যার ভ্যাট। ব্যাট, রাইট। ব্যাটের আজকে 6 নাম্বার ক্লাস। জি স্যার। আজকে আমরা ব্যাটের ব্যাট ডিরেক্টের উৎসে কর্তন, মূসক উৎসে কর্তন নিয়ে আমরা আলোচনা করব মেজর অংশ। আর হচ্ছে পানিশমেন্ট, এর বাইরে হচ্ছে ব্যাট কনসালটেন্ট আর ব্যাট এজেন্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে স্যার? জি স্যার। ওকে। তো আজকে অ্যাটেন্ডেন্স এত কম কেন? লোকজন কি রাস্তাঘাটে এখন আছে নাকি না? স্যার, আজকে তো স্যার রাস্তা একদম ফাঁকা স্যার, একদম ফাঁকা, একদম ফাঁকা স্যার। কেন এত ফাঁকা কেন? স্যার বুঝলাম না, আজকে তো বৃহস্পতিবার, এত ফাঁকা থাকার কথা না, কিন্তু আমগেরে দেখলাম আমি স্যার, মাগরিবের আগে দিয়ে আসলাম বাসায়, একেবারে খালি, জনশূন্য। বুঝলেন, মনে হয় ইলেকশনের প্রিপারেশন নিতেছে নাকি? হয়তো বাস জি স্যার, আর হয়তো অনেকে এমনিতে বাড়িতে গেছে স্যার। বাড়িতে তো কদিন পর যাবে। গভর্নমেন্ট ইলেকশনের জন্য ছুটি ডিক্লেয়ার করছে কবে? 11-12 নাকি? জি স্যার, 11-12, তারপর আবার শুক্র শনিও স্যার ওইটার আওতায়। না, শুক্র শনি তো অটোমেটিক করবে। তাহলে 11-12 হচ্ছে ছুটি, জি স্যার। তার সাথে শুক্র শনি পড়ছে। ওকে, ভালো। তো আপনাদের পড়াশোনার কি অবস্থা? স্যার এখন স্যার আমি তো স্যার পড়ার পড়ার আমি বই নিয়ে বসতে পারি না স্যার। কেন, আপনার বই কে নিয়ে গেছে? কেউ নিয়ে যায় না স্যার, বই আমার সাথেই আছে স্যার, কিন্তু স্যার আমার সময়টা স্যার নিয়ে গেছে স্যার। কেন, কি সমস্যা? স্যার এই যে কিছু কাজ করতেছি স্যার, এই কাজটা শেষ না করা পর্যন্ত স্যার আমি তো স্যার বইয়ের দিকে মনোযোগ দিতে পারতেছি না, লাইব্রেরিতে যাইতে কাজ পারতেছি না তো স্যার। থাকবেই, মানুষজন পড়াশোনা চাকরি বাকরি করে তো পরীক্ষা দিতেছে, পড়াশোনা করতেছে। তো এটা জি তো স্যার। জীবন অংশ, কাজ করবেন পড়াশোনা করবেন, এটা তো চলবে, এটাই স্বাভাবিক। ইনশাল্লাহ তাই না? স্যার অ্যাডজাস্ট হয়ে যাবে স্যার ইনশাল্লাহ। আর 1 মাস স্যার, এই ফেব্রুয়ারি মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত স্যার, তারপরে শেষ। ফেব্রুয়ারি মার্চ মাসের 15 তারিখ, মানে এই রোজা পর্যন্ত, রোজা ঈদ জি স্যার। পর্যন্ত। জি স্যার। এরপরে কি কারে শেষ করবেন? এরপরে স্যার লেখাপড়াতে লেখাপড়াতে আবার স্যার ফিরে আসবো স্যার ইনশাল্লাহ, 24 ঘন্টা। হুম, ওই শুধু হিজরত করলে হবে না, সংসার ধর্ম রেখে তারপর হিজরত করতে হবে। জি স্যার। জি স্যার। তাই না? লেখাপড়া করবেন ভালো কথা, কিন্তু সবকিছু মেনটেন করে, জি আবার স্যার। সবকিছু ছাড়ে দিয়ে শুধু লেখাপড়া করলে পরে তো যারা স্টুডেন্ট তাদের ঠিক আছে, তাদের ফ্যামিলি আছে, তাদের কি সবকিছু স্যার ছাড়ে এখন দিয়ে আমার ফ্যামিলি লেখাপড়া তো করা ঠিক আমার আছে? ফ্যামিলি তো বাড়েন নাই স্যার আমার স্যার, এখন তো সবাই তো স্বাবলম্বী স্যার, আলহামদুলিল্লাহ। দেখ ভালো। ওনারা ইচ্ছা করলে স্যার আমাকে পালতে পারে। হ্যাঁ, আপনাদের বাকিদের কি অবস্থা? জি স্যার। এই অন্যদের কি অবস্থা? অন্যদের কোনো রেসপন্স নাই? ওনারা স্লিপিং মোডে আছে হতে স্যার। স্লিপিং মুডে আছে? আর কত জীবন স্লিপিং মুডে থাকবে সবাই? তো আমরা আমাদের আজকে ক্লাস শুরু করে দিচ্ছি, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। জি স্যার, শুরু করে দেন স্যার, বিসমিল্লাহ। জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি ভালো আছেন? জি, ভালো আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের ক্লাসগুলো ফলো করতে কোনো সমস্যা হচ্ছে না তো? ডিফিকাল্টিজ না, ফেস করতেছেন না তো বুঝতে? না স্যার, না স্যার। ওকে। রাকিব মনে হয় ফার্স্ট টাইম আমাদের সাথে জয়েন করছেন নাকি? এবারই তো প্রথম না? আপনি কি এর আগে আমাদের কোনো ট্রেনিং এ ছিলেন? এটাই বলতেছি, ফার্স্ট টাইম আমাদের সাথে। তো ওগুলার তো কোনো পেমেন্ট টেমেন্ট আমাকে করেন নাই? Right. তো এটা কি কোনো কাজে স্যার, লাগছিল ইউটিউবে বিজনেস ক্লাস না? করে আমি এবার বিজনেস লয় আপনার ক্লাস করে আসছে, পরীক্ষা ভালো করছি। এ বাবা, খুব ভালো। আমি তো বিজনেস ল ক্লাস না বন্ধ করে দিছি। হুম, এই সব ল পড়ানো এটা কঠিন, মানে এটা একটা কষ্টের কাজ। আইন পড়ানো, ট্যাক্স পড়াই এটাও ল, ভ্যাট পড়াই এটাও ল, বিজনেস তো আগে পড়াইতাম। স্যার, আমি মনে হয় একমাত্র পার্সন যে ল না পড়ে পাশ করছে স্যার। কিভাবে? স্যার, এই যে আরএমএ তে কাজ করতে করতে। আপনার আরএমএ তে কাজ করতে হতে খুব ভালো, যাই হোক, অসুবিধা নাই। তো আমরা যেটা করব, কি আমাদের মেজর পার্ট হচ্ছে ভ্যাট ডিডাক্টেড অ্যাট সোর্স অর ভ্যাট কালেক্টেড অ্যাট সোর্স, রাইট?
এটার জন্য জি স্যার। রুলস আছে 2025, আমরা সেটাতে চলে যাব। এখানে সামারি একটু দেখব। এখানে সামারিতে দেখার পরে আমরা এসআরও তে যাব, সেখান থেকে ডিটেলস দেখাই দিব, তাহলে সহজে আপনারা লিঙ্ক করতে পারবেন। বুঝতে পারবো স্যার। আপনাদের এখানে কি কেউ আছেন যারা অ্যাডসোর্সে ভ্যাট কাটেন এবং এই রিটার্ন ভ্যাটের রিটার্ন সাবমিট করে, এরকম কেউ আছেন, চাকরি করছেন, এরকম আছেন কেউ? নাই, রাইট? জি স্যার। কোনো অসুবিধা নাই, না থাকলে আরো ভালো, না থাকলে সব ফ্রেশ হ্যান্ড স্যার। ফ্রেশ ফ্রেশ, একদম ভালো, একদম নতুন খালি মাথা নিয়ে জয়েন করুন, অনেক কিছু নিয়ে যেতে পারেন। কারণ যে পাত্রের মধ্যে আগে থেকে কিছু থাকবে, সে কি নতুন করে অনেক বেশি নিতে পারবে? না স্যার, জগা পাত্রটা খিচুড়ি তো হয়ে খালি যাবে নাই, স্যার, জগা খিচুড়ি। তো খালি নাই। যার খালি আছে সে সব ফ্রেশ জিনিস নিয়ে নিতে পারবে, তাই না? জি স্যার। বাসি জিনিস থাকবে না। ওকে। ভ্যাট ডিরেক্ট অ্যাড সোর্সের জন্য উইথহোল্ডিং এন্টিটি বা বাংলা যেটা বলে উচ্চ কর কর্তন সত্তা, এরা কারা? এই যে এখানে ডেফিনেশনটা দিয়েছে, কারা উচ্চ কর্তনকারী সত্তা হিসেবে উইথহোল্ডিং এন্টিটি হিসেবে কাজ করবে। জি স্যার, উইথহোল্ডিং বলছে এন্টিটি। যারা গভর্নমেন্ট বা মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, মূল কথা হলো গভর্নমেন্টের যে কোনো অফিস, গভর্নমেন্টের যে কোনো অফিস। যে কোনো অফিস, সেমি গভর্নমেন্ট, স্বায়ত্তশাসিত দুই একটা প্রতিষ্ঠানের নাম বলেন তো, গভর্নমেন্টের কয়েকটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নাম বলেন। যেমন আইসিবি তো একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাইট? জি স্যার। রাইট। অটোনমাস বডি, গভর্নমেন্টের অটোনমাস বডি, গভর্নমেন্টের সরাসরি কোনো ডিপার্টমেন্ট, দপ্তর, মন্ত্রণালয়, সেমি গভর্নমেন্ট অথবা রাষ্ট্রীয় মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান, স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় কর্তৃপক্ষ বলতে কি বোঝায়? ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, তাই না? জি স্যার। এগুলো যা আছে সেগুলা। এছাড়া হচ্ছে অন্য কোনো সংস্থা, এনজিও, ব্যুরো থেকে বা সমাজ সেবা অধিদপ্তর থেকে অনুমোদন নেওয়া এরকম কোনো বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, আর হচ্ছে কি আর্থিক প্রতিষ্ঠান। এর বাইরে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হচ্ছে মাধ্যমিক বা তদূর্ধ্ব, তাহলে প্রি প্রাইমারি আর প্রাইমারি এই দুইটা পড়ছে না, রাইট? প্রি প্রাইমারি এবং প্রাইমারি বাদ দিয়ে বাকি মাধ্যমিক এবং তার উপরে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলা, এবং কোনো কোম্পানি, যে কোনো কোম্পানি হলেই হবে। আর অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রে, যেমন তাহলে কোম্পানি বললাম, তাহলে কোম্পানি ছাড়া আর কি প্রতিষ্ঠান থাকতে পারে স্যার? প্রোপ্রাইটরশিপ, পার্টনারশিপ, রাইট? আর কি থাকতে পারে? প্রোপ্রাইটরশিপ, পার্টনারশিপ, জয়েন্ট ভেঞ্চার, তাই না? তো ওগুলার জি ক্ষেত্রে স্যার। বলছে যে আপনার 10 কোটি টাকার উপর যদি অ্যানুয়াল টার্নওভার হয়, তাহলে সে কিসের আওতায় পড়বে? উইথহোল্ডিং এন্টিটির হিসেবে তাকে কনসিডার করা হবে। এখন যদি কোনো প্রপার্টিশিপ ফার্ম যার টার্নওভার 10 কোটির নিচে, তাহলে সে উইথহোল্ডিং এন্টিটি হবে না। কিন্তু 10 কোটি টাকার উপরে যদি তার টার্নওভার হয়, তাহলে তাকেও কি হিসেবে কনসিডার করা হবে? উইথহোল্ডিং এন্টিটি হিসেবে কনসিডার করা হবে স্যার। সবাই কি বুঝতে পেরেছি? আওয়াজ দিয়েন। স্যার। তারপর বলছে যে যোগানদার বলতে কি বোঝায়? যোগানদারের ইংলিশ হচ্ছে প্রকিউরমেন্ট প্রোভাইডার। তারা কি আসলে এই ধরনের ব্যবসা কারা করে? আমি একটু এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন মনে করেন যারা ম্যানুফ্যাকচারার, সে কি করে? তার একটা ফ্যাক্টরি আছে, সে র মেটেরিয়ালস এনে এখানে ফিনিশ গুড তৈরি করে বিক্রি করছে, রাইট? জি স্যার। আর যে ট্রেডার, সে কি করছে? ইম্পোর্ট করছে অথবা লোকালি কারো কাছ থেকে কিনে সেটা আবার আরেকজনের কাছে বিক্রি করতেছে, রাইট? তাহলে যোগানদার কারা? যোগানদার হচ্ছে এরকম, যেমন মনে করেন আমি কি করি, আমি ঘুরি গাড়ি, আমার কোনো কাজকর্ম নাই, আমি গভর্নমেন্টের বিভিন্ন টেন্ডার বা বিভিন্ন জায়গায় কাজ খুঁজি। গভর্নমেন্ট কোনো টেন্ডার কোটেশন চাইলে আমি সেখানে কোটেশনে অ্যাপ্লাই করি। আমার কোনো বিজনেস, আমার রেগুলার কোনো বিজনেস নাই, আমি গভর্নমেন্ট ওই কাজটা পাইলে, সাপ্লাই দেওয়ার অর্ডারটা পাইলে আমি কি করি? বিভিন্ন জনের কাছ থেকে এটা কালেক্ট করে তারপর গভর্নমেন্টকে সাপ্লাই দিই। তাহলে আমি কি রেগুলার কোনো বিজনেস করি? আমার কি কোনো নির্দিষ্ট বিজনেস প্লেস আছে? আমার কি কোনো নির্দিষ্ট কোনো প্রোডাক্ট সেল বাই আছে স্যার? স্যার। ওই তো আওয়াজ জানা ঘটনা কি? সবার স্যার ব্যস্ত। বুঝতেছি না না স্যার। স্যার, কি নিয়মিত বলেন সে ম্যাডাম, কি বলছি? বিজনেস করে না। রেগুলার বিজনেস করে না, রাইট? তাহলে এরা কারা? যেমন মনে করেন আমি কি করলাম, আমি কোনো একটা দলের
ওয়ে বা আমার নেটওয়ার্ক আছে, আমি কি করি, যাই ভাইয়ের পিছে পিছে ঘুরি, ভাইকে বলি যে ভাই অমুক অফিসে, গভর্নমেন্ট অমুক অফিসে সাপ্লাই টাপ্লাইয়ের জন্য আপনারা টেন্ডার দিচ্ছেন, আমি তো ওইখানে কোটেশন দিব, আমার একটু কাজটা দিয়েন, তাই না? এইভাবে ম্যানেজ করে করে তারা কি করে, বিভিন্ন জায়গায় কাজের অর্ডার নেয়, ওয়ার্ক অর্ডার নেয়, নিয়ে তারা কাজটা আসলে সে নিজে করে না, সে কি করে, সে ওই অন্য কাউকে দেয়, অথবা সে নিজে ওই অর্ডারটা পাওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে ওই আইটেম গুলো কালেক্ট করে কইরা গভর্নমেন্টকে সাপ্লাই দেয়। কথা কি বুঝতে পারছি? সে সারা বছর ধরে কোনো কেনা বেচা এগুলো করে না, রেগুলার তার কোনো বিজনেস নাই, সে এরকম কোনো অর্ডার পাইলে অর্ডারের বেসিসে সে ওই অনুযায়ী বিভিন্ন জিনিস কালেক্ট করে সাপ্লাই করে। কথা কি বুঝতে পেরেছি স্যার? জি স্যার। ওকে, তাহলে এরকম লোকজনকে বলে যোগানদার, এদেরকে কি বলে? যোগানদার। যোগানদার। এখন মজার ব্যাপার হলো বেসিক্যালি এরাই যোগানদার। তাহলে আমাদের কিছু লোক আছে যারা ম্যানুফ্যাকচারার, কিছু লোক আছে ট্রেডার, আর কিছু লোক আছে যোগানদার, রাইট? জি স্যার। কিন্তু ভ্যাট আইনে এই যোগানদারের আবার 12টা বাজায় দিছে। কি বাজায় দিছে? 12টা বাজায় দিছে। কিরকম? যারা ট্রেডার, ম্যানুফ্যাকচারার ছাড়া অন্য যে কেউ, ম্যানুফ্যাকচারার ছাড়া অন্য যে কেউ পরের লাইনে এসে বলতেছে, এটা অন্য একটা ক্লজ আছে, আমি দেখাচ্ছি, এই যে নিচে দেখেন, এই দেখছেন টু, যেটা নাড়াচাড়া করতেছি, দেখা যাচ্ছে স্যার জি স্যার। নাম্বারটা? হ্যাঁ, জি স্যার। এইটা বিডিএস এর এসআরওর একটা ক্লজ, যেই ক্লজে বলা হচ্ছে যে যদি কোন ম্যানুফ্যাকচারার ছাড়া, কি ছাড়া, ম্যানুফ্যাকচার ছাড়া অন্য যে কেউ, অন্য যে কেউ বলতে কি ট্রেডার হইতে পারে, কি হইতে পারে, ট্রেডার হইতে পারে স্যার। ট্রেডার হইতে পারে, ট্রেডারও যদি কোটেশন বা দরপত্র বা কার্যাদেশের বিপরীতে সাপ্লাই দেয়, তাকেও কি হিসেবে কনসিডার করা হবে? উইথহোল্ডিং এন্টিটি হিসাবে স্যার। তাকেও যোগানদার হিসেবে সরি। কনসিডার করবে। জি স্যার, তাকেও যোগানদার হিসাবে ট্রিট করা হবে স্যার। যে ট্রেডার সে তো আসলে যোগানদার না, তার তার আইডেন্টিটি হচ্ছে সে কি ট্রেডার, সে কি ট্রেডার। কিন্তু গভর্নমেন্ট ভ্যাট বেশি কালেক্ট করার জন্য, যেহেতু যোগানদারের ভ্যাটের রেটটা বেশি, সেজন্য গভর্নমেন্ট ওই ট্রেডারকেও কি করছে, যদি সে কোনো কোটেশনের মাধ্যমে, যেমন আপনি কোনো কোম্পানিতে সাপ্লাই দিলে, তাহলে কোটেশন ছাড়া কি সাপ্লাই দিতে পারবেন স্যার? না স্যার। তাহলে যদি কোনো ট্রেডার কোনো কোম্পানিতেও সাপ্লাই দেয়, তাকেও কি হিসেবে কনসিডার করবে? যোগানদার হিসাবে স্যার। যোগানদার। তাহলে এটা কি সঠিক হইলো? হয় নাই, কারণ ট্রেডারের আলাদা একটা বৈশিষ্ট্য আছে, ট্রেডারের আলাদা ডেফিনেশন আছে। আপনি ট্রেডারকে জোর করে কি বানায় ফেলতেছেন? যোগানদার। যোগানদার বানায় ফেলতেছেন কিসের জন্য? গভর্নমেন্টের কয়টা ভ্যাট বেশি কালেক্ট করার জন্য, রাইট? জি স্যার, গভর্নমেন্টের সুবিধার জন্য স্যার। তো সেটা আপনি কি তাহলে অনৈতিক ভাবে করবেন? আপনি আমাকে ভ্যাট রেজিস্ট্রেশন দিয়েছেন ট্রেডার হিসেবে, কি হিসেবে? ট্রেডার হিসেবে স্যার। আমিও ট্রেডার হিসেবে সাপ্লাই দিচ্ছি। এখন মনে করেন আপনি কোনো একটা ট্রেডার হিসেবে কোনো গুডস সাপ্লাই দিলে আপনার ভ্যাটের রেট হচ্ছে 7.5, কত পার্সেন্ট? 7.5 স্যার। কিন্তু দোকানদার হিসেবে যদি আপনাকে ট্রিট করে, তাহলে ভ্যাটের রেট কত হয়ে যাবে? 10%, কত হয়ে যাবে? 10% স্যার। তাহলে এই যে 2.5% ভ্যাট বেশি নেওয়ার জন্য গভর্নমেন্ট আপনাকে জোর করে আপনার আইডেন্টিটি পাল্টে দিচ্ছে। এটা কি সঠিক হচ্ছে? স্যার এখন আমি যদি স্যার এটা যোগানদার হিসেবে এটা না না গ্রহণ করি, তখন গভর্নমেন্ট আমাকে কি করবে স্যার? আপনি নিজে কিছু করার নাই তো, গভর্নমেন্ট তো আপনাকে বলে দিছে যে তুমি যদি কোথাও কোটেশনের মাধ্যমে, দরপত্রের মাধ্যমে কোনো জায়গায় সাপ্লাই দাও, তাহলে তুমি যোগানদার, তুমি ট্রেডার না। ও আচ্ছা আচ্ছা। তখন তো স্যার আমার নিজের প্রয়োজনে আমাকে করতে হয় স্যার এটা, তাই তো আর গভর্নমেন্টের স্যার দোষ দিয়ে লাভ এখন নাই। বুঝেন, তার মানে কি, গভর্নমেন্ট আপনাকে ভুল রাস্তায় নিয়ে জি স্যার, যাচ্ছে ভুল। তার সুবিধার জন্য, জি স্যার, রাইট? ভুল রাস্তায় চলতে শিখেছে স্যার। ভ্যাট আইনের যে ডেফিনিশন, সেই ডেফিনিশনটাকে এখানে এসে এসআরও এর মাধ্যমে সেটাকে সুপারসিড করে ফেলতেছে। এসআরও কি আইনের চেয়ে শক্তিশালী? না স্যার। তাহলে আইন স্যার সংসদে পাশ হয়, এছাড়া তো স্যার সংসদে পাশ হয় না। হ্যাঁ, তাহলে আমাদের এখানে বাসার চেয়ে কোনচি বেশি শক্ত নাকি? তাই হয়েছে স্যার বিষয়টা। হ্যাঁ জি স্যার। ওকে, তাহলে এরপর ভ্যাট আইনের
অ্যাড সোর্সে যে আমরা ভ্যাট কাটবো বিক্রি করার পর সেইটা থেকে কিভাবে আমরা এইগুলা পেমেন্ট করব, সেগুলা সব গাইডলাইন্স দেওয়া আছে। এটা আমরা ওইখান থেকে দেখবো, এই সামার থেকে সময়টা নষ্ট হবে। আচ্ছা, এছাড়া আর কি আছে? এই সেকশন 58 যেটাতে হচ্ছে ভ্যাটের জরিমানাগুলো কোথায় বলা আছে, শুধু পেনাল্টি, ফিনান্সিয়াল পেনাল্টি গুলা সেকশন 85 এ আছে। এখানে অনেকগুলো দেখেন, ABCDEFGHIJKLMN ও পর্যন্ত, উপরে আর আছে নাকি, ও পর্যন্ত আছে। এইটুক পর্যন্ত হচ্ছে আপনার জরিমানা। তো এতগুলো জরিমানা মনে রাখা অনেক সময় কঠিন হয়ে যায়। সেটার জন্য আপনি যদি একটু টেকনিক্যালি বুঝে পড়েন, তাহলে এটা পাঁচটা জিনিস মনে রাখলে এই টোটাল জরিমানাটা মনে রাখা যাবে। কয়টা জিনিস? স্যার সেকশন কত বললেন স্যার, এক্সকিউজ মি স্যার? সেকশন 85, এই যে এখানে বড় করে লেখা আছে তো, 85। জি স্যার। সেকশন 85। তাহলে এখানে যতগুলো জরিমানা আছে সবগুলাকে একটু টেকনিক্যালি বুঝে বুঝে পড়লে আপনার পাঁচটা ক্রাইটেরিয়াতেই সবগুলা জরিমানা মনে রাখা যাবে। ক্লিয়ার? জি স্যার। তো আমি এটা একটু সহজ করে মনে রাখার আপনাদেরকে বুদ্ধি দিয়ে দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে, ভ্যাট আইনের যদি কোনো ধরনের নন কমপ্লায়েন্স আপনি করেন, যেটার কারণে কোনো ভ্যাটের অ্যামাউন্টের কোনো গ্যাপ হয় নাই, টাকার কোনো ভ্যাট কোনো ফাঁকি হয় নাই, ঠিক আছে, ভ্যাটের জি স্যার। অ্যামাউন্টের কোনো গ্যাপ হয় নাই, নন কমপ্লায়েন্স করছেন, নিয়ম মানেন নাই, ঠিক আছে, এরকম যদি হয়, তাহলে সেগুলোর ক্ষেত্রে জরিমানা নরমালি 10,000 টাকা। কত টাকা? 10,000 স্যার। তাহলে যদি কোনো ভ্যাটের নন কমপ্লায়েন্সের কারণে কোনো ভ্যাটের অ্যামাউন্টের কোনো সমস্যা না হয়, শুধু নিয়ম মানে না এরকম যদি হয়, ইরেগুলারিটিস হয়, তাহলে সেগুলোর ক্ষেত্রে হচ্ছে নরমালি 10,000 টাকা। নরমালি কত? 10,000 টাকা। 10,000 টাকা এইটা স্যার। করলে দেখেন, এই যে এ থেকে ই পর্যন্ত এই সবগুলা এক নজরে 10,000 মনে রাখা যায়, রাইট? জি পরের স্যার। পেজেও দেখেন 10,000, 10,000 আরো 3টা, এখানে একটা 4টা, তাহলে টোটাল আপনার 9টা হচ্ছে 10,000 টাকা জরিমানা। এগুলো হচ্ছে অ্যামাউন্টের সাথে কোনো সম্পর্ক নাই। কিসের সাথে সম্পর্ক নাই? টাকার সাথে কোনো সম্পর্ক নাই স্যার। নাই। এক কথায় এটা, যেমন আপনাকে বলছে যে আপনি ভ্যাটের রেজিস্ট্রেশনের জন্য যে টাইমের মধ্যে অ্যাপ্লাই করার কথা ওই টাইমের মধ্যে অ্যাপ্লাই করেন নাই, তাহলে এখানে কি টাকার কোনো ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে বা টাকার কোনো ইস্যুজ আসছে? ওই টাইমের মধ্যে কাজটা করেন নাই, রাইট? জি স্যার। তাহলে 10,000 টাকা জরিমানা। আপনার ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আপনার অফিসে, বিজনেস প্লেসে একটা জায়গায় ডিসপ্লে করার কথা, নোটিশ ঝুলাই রাখার কথা, যাতে মানুষ সহজে দেখতে পারে, ভিজিবল জায়গায়, রাইট? জি স্যার। ঝুলাই রাখেন নাই, তাহলে কি এখানে কি ভ্যাট ফাঁকি হয়েছে? না স্যার। হয় নাই। তাহলে এরকম যখন আপনি কোশ্চেনটা পড়বেন, পরে যদি দেখেন যে এখানে ভ্যাটের অ্যামাউন্ট বা টাকার কোনো সম্পর্ক নাই, তাহলে সেটা কত টাকা জরিমানা? নরমালি 10,000 স্যার। 10,000। তাহলে এর বাইরে ব্যতিক্রম কি? ওই রিটার্ন যে আমরা মাস শেষ হওয়ার পর পরবর্তী 15 তারিখের মধ্যে রিটার্ন সাবমিট করি না স্যার? জি স্যার। রিটার্ন যদি টাইমলি সাবমিট না করি, রিটার্ন যদি টাইমলি নির্ধারিত সাবমিট সময়ের মধ্যে না করি, না করি। তাহলে জি এটা স্যার। আগে, এটা 19 সালে আইনে এটা 10,000 টাকাই ছিল জরিমানা, পরবর্তীতে এটা কমাই করছে 5,000। এখন এটা কত কত টাকা আসছে জরিমানা? 2,000 আচ্ছা। টাকা। তাহলে ভ্যাটের রিটার্ন যদি আমরা টাইমলি সাবমিট না করি, তাহলে জরিমানা কত? সবাই একটু সাথে বলেন, তাহলে পড়া শেষ হয়ে যাবে। জি স্যার। এখানে পাইতেছি না তো স্যার, এটা বুঝা। 2,000। 2,000 টাকা। হবে না কেন স্যার? 2000। এই যে এখানে তো স্ক্রিনে তো দেওয়া আছে, না পাওয়ার কি আছে? 2,000 টাকা। তাহলে ভ্যাট রিটার্ন টাইমলি সাবমিট না করলে জরিমানা 2,000 টাকা। ক্লিয়ার? কোথায় 2000? এরপর হইলো, আমরা যে আগের ক্লাসগুলোতে পড়েছিলাম, আউটপুট সেলস এর এগেইনস্টে 15% স্ট্যান্ডার্ড রেটে সাপ্লাই বা জিরো রেটে সাপ্লাই হলে সেটার এগেইনস্টে ইনপুট ট্যাক্স রিবেট পাওয়া যায়, রাইট? জি স্যার। না? জি স্যার। এখন মনে করেন কোনো কারণে যে ইনপুটটা আপনি রিবেট পাওয়ার কথা, যত টাকা পাওয়ার কথা আপনি তার চেয়ে বেশি নিছেন। মনে করেন রিবেট পাওয়ার কথা 2 লাখ, আপনি রিবেট নিয়ে রাখছেন 3 লাখ। কত নিয়ে রাখছেন? 3 লাখ স্যার। তাহলে কত বেশি নিছেন? 1 লাখ। 1 লাখ। তাহলে যত টাকা আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিটের ইরেগুলারিটিস করছেন, বেনিফিট নিছেন বেশি, জি স্যার। সেই টাকার কমপক্ষে 30%, ম্যাক্সিমাম 50% আপনার কি হবে? জরিমানা হবে স্যার। জরিমানা হবে। তাহলে ইনপুট ট্যাক্স ক্রেডিট যদি আমি
যা পাওয়ার কথা তার চেয়ে বেশি আমি নিয়ে থাকি, যত টাকা বেশি নিয়েছি সেই টাকাটার 30% মিনিমাম আর ম্যাক্সিমাম 50% পর্যন্ত জরিমানা হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে। এরপর হচ্ছে যে নন কমপ্লায়েন্স অর irregularities for not making inclusion of output tax in the return। আপনি রিটার্নে কি করছেন? আউটপুট ট্যাক্স ইনক্লুড করেন নাই, তার মানে আপনি সেলস কম দেখাইছেন, রাইট? কি করছেন? সেলস কম দেখাইছেন। ভ্যাট তাহলে কি এখানে সেলস যদি কম দেখান, আউটপুট ট্যাক্স না আছে, তাহলে কি ভ্যাট ফাঁকি হয়েছে না হয় নাই? স্যার, জি স্যার। আউটপুট ট্যাক্স দেখান নাই, তাহলে কি ভ্যাট ফাঁকি হয়েছে না হয় নাই? সবাই একটু বলেন। যদি আউটপুট ট্যাক্স মানে কি? সেলস এর উপর ট্যাক্স, রাইট? জি সেলস স্যার। এর সেলস এর উপর ট্যাক্স, আপনি যেই পরিমাণ সেলস দেখানোর কথা আপনি তার চেয়ে কম দেখাইছেন, আউটপুট ট্যাক্স কম দেখাইছেন, তাহলে কি ভ্যাট ফাঁকি হয়েছে না হয় নাই? বাকি হয় নাই তো স্যার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন, এটা তো আমি চিন্তা করছি। আপনি 10 লাখ, আপনার 50 লাখ টাকা সেলস, তাহলে 50 লাখ টাকার 15% হলে কত হবে? 4.5 লাখ স্যার। 50 লাখ টাকার 15% হলে 5×15 = 75, 7,50,000 কত? 7,50,000। এখন জি আপনি করছেন কি, সেলস দেখাচ্ছেন 40 লাখ, তাহলে কত আসছে ভ্যাট? 4×15 = 60, 6 লাখ টাকা। তাহলে আপনার কত জি স্যার। টাকা ভ্যাট ফাঁকি হলো? 1,75,000 স্যার। 1,50,000 কত? 1,50,000 জি স্যার। 1,50,000। তাহলে আপনি যে বললেন ভ্যাট ফাঁকি হয় নাই স্যার, একটু আগে বললেন। স্যার না বুঝে বলে ফেলছি স্যার। বাকিদের কি অবস্থা? বাকিরা কি চিন্তা করতেছেন যে বুঝিবা না বুঝি, এটা স্যার তো আর বুঝতেছে না, আমি তো বলতেছি না, কিন্তু গ্যাপটা তো আপনার নলেজে থেকেই যাবে। মানে এই যে আউটপুট ট্যাক্সটা আপনি কম জি স্যার। দেখাইছেন, তাহলে যতটুকু, তাহলে এখানে যতটুকু কম দেখাইছেন সেটাই তো আপনার ভ্যাট ফাঁকি, রাইট? সেই ভ্যাট ফাঁকির কমপক্ষে 50% ম্যাক্সিমাম সমপরিমাণ, জি স্যার। কমপক্ষে অর্ধেক আর ম্যাক্সিমাম কি সমপরিমাণ সমপরিমাণ। আপনার জরিমানা হবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে যদি কোনো ভ্যাট ফাঁকি হয়, যদি কোনো ভ্যাট ফাঁকি হয়, নর্মালি সেটার ক্ষেত্রে জরিমানা হইলো কমপক্ষে 50%, ম্যাক্সিমাম 100%। ক্লিয়ার? জি স্যার। এটা হলো নর্মাল যদি কোনো ভ্যাট ফাঁকি হয়। ইনপুট ট্যাক্স ক্রেডিটের ক্ষেত্রে ব্যতিক্রম। ইনপুট ট্যাক্স ক্রেডিটের ক্ষেত্রে ব্যতিক্রম। দেখেন এখানে এই পেজে যদি খেয়াল করেন, এখানে এই যে আউটপুট ট্যাক্স, এখানে ভ্যাট ফাঁকি হয়েছে, এটা হলো জি নাম্বারটা। এরপর দেখেন আই নাম্বারটা, এখানে বলছে যে আপনি ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট সঠিকভাবে নেন নাই, তাহলে এখানে মনে করেন ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট যত নেওয়ার কথা তার চেয়ে বেশি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিছেন, তাহলে কি হবে? ভ্যাট ফাঁকি হবে না স্যার? জি স্যার। আবার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট যত দেখানো কথা আপনি তার চেয়ে কম ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দেখাইছেন, তাহলে কি ভ্যাট ফাঁকি হবে না? জি স্যার। তাহলে এইটাও ভ্যাট ফাঁকি। আউটপুট ট্যাক্স কম দেখছেন, সেটাও ভ্যাট ফাঁকি। তারপরে এই যে দেখেন এখানে বলছে যে আপনি ইভেড অ্যাসেসমেন্টের সময় আপনি কি করছেন? ভ্যাট ফাঁকি দেওয়ার চেষ্টা করছেন উইলিংলি। তাহলে যত ধরনের ভ্যাট ফাঁকি আছে সেগুলোর ক্ষেত্রে হচ্ছে ওই ভ্যাটের অ্যামাউন্টের মিনিমাম 50%, ম্যাক্সিমাম 100% জরিমানা হবে। শুধুমাত্র ইনপুট ট্যাক্সের ক্ষেত্রে ব্যতিক্রম, এটার ক্ষেত্রে হচ্ছে 30% আর 50%। তাহলে যদি ভ্যাট ফাঁকি না হয় তাহলে 10,000 টাকা, রিটার্ন টাইমলি জমা না দেই তাহলে 2,000 টাকা, আর যদি ভ্যাট ফাঁকি হয় তাহলে কমপক্ষে হাফ, অর্ধেক, মিনিমাম হচ্ছে কি কমপক্ষে অর্ধেক আর সমপরিমাণ ভ্যাট ফাঁকি হলে। তাহলে 3টা গেল। 4 নম্বর হচ্ছে যে ইনপুট ট্যাক্সের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, সেটার ক্ষেত্রে জরিমানাটা হাফ আর ইকুয়াল না হয়ে মিনিমাম 30%, ম্যাক্সিমাম 50%। এটা আগে হাফ আর ইকুয়ালই ছিল, এই বছর এটাকে কি করছে 30% আর ম্যাক্সিমাম 50% বেশি। 50% করে দিয়েছে। এই 4টা বললাম, কয়টা বললাম? 4টা। 4টা। আর একটা বাকি আছে। আর কয়টা বাকি আছে? একটা স্যার। একটা। সেটা কি? আপনার
আমরা জানি যে এক্সামশন ফার্স্ট শিডিউল ছাড়া এসআরওর মাধ্যমেও হয়, রাইট? জি স্যার। এসআরওর মাধ্যমে এক্সামশন হলে সেখানে কিছু কন্ডিশন থাকে না, শর্ত থাকে না, জি স্যার, কিছু শর্ত সাপেক্ষে হয় স্যার। জি স্যার। রাইট? ওই শর্ত বা কন্ডিশন গুলো যদি আপনি ফুলফিল না করে এক্সামশনের বেনিফিটটা নেন, ফুলফিল না করে কি করেন, তাহলে ওই এক্সামশনের যে এক্সামশনের যে কন্ডিশন সেগুলো ফুলফিল যদি না করেন, সেগুলো যদি ফলো না করেন, তাহলে জি স্যার। সেক্ষেত্রে সেটার জন্য 25,000 টাকা জরিমানা হবে। কত টাকা জরিমানা হবে? 25,000 স্যার। এই 5টা জিনিস মনে রাখলে এই যত জরিমানা সব মনে রাখবে। 1 নাম্বার কি, যদি কোনো নন কমপ্লায়েন্স হয় নরমালি সেটার জন্য 10,000 টাকা জরিমানা। কত? 10,000 স্যার। যদি ভ্যাট ফাঁকি না হয় তাহলে 10,000। আর ভ্যাট রিটার্নের জন্য 2,000। আর এসআরওর স্যার মাধ্যমে এক্সামটেড স্যার হইলে স্যার 2,000 কি মানে প্রতি মাসের জন্য স্যার নাকি এরকম কিছু আছে? বাবা, আপনি মনে করেন জানুয়ারি মাসের রিটার্নটা ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে দেওয়ার কথা, আপনি জি 15 স্যার। তারিখের মধ্যে রিটার্ন সাবমিট করেন নাই, তাহলে টাইমের জি মধ্যে সাবমিট করেছেন? স্যার, টাইম ফেল। করেন নাই। তাহলে প্রত্যেক মাসে 2,000, এরপর মাসে দিলেন 2,000, এরপর মাসে দিলেন 2,000, এভাবে আপনি 2,000 2,000 করে জমতে থাকবে। ক্লিয়ার? জি স্যার, তার মানে কেউ যদি 1 বছর এরকম না দেয় তাহলে হচ্ছে 12 জনে 24,000 স্যার, এরকম আর কি, তাই তো? হ্যাঁ, জি এখন স্যার, ধন্যবাদ আপনার স্যার। যদি লজিক থাকে আপনি এই কোশ্চেনটা বুঝতে করার কথা না। যেমন আপনি জানুয়ারি মাসে রিটার্ন সাবমিট না করে কি ফেব্রুয়ারিতে রিটার্ন সাবমিট করতে পারবেন স্যার? না স্যার, না। তাহলে আগের মাসেরটা রিটার্ন সাবমিট হলে না পরের মাসেরটা নিবে। সো আপনি যদি 6 জি মাস স্যার। না দেন তাহলে তো এই 6 মাস মিলে তার প্রত্যেক মাসের জন্যই মনে করেন যে মাসে রিটার্ন দিলেন সেটার জন্য। কিন্তু আপনি যদি 6 মাস না দেন তার মানে কি আপনি তো পরের মাসগুলো রিটার্ন সাবমিট করতে পারবেন না, কারণ আগের মাসের রিটার্ন কমপ্লিট না হলে তো পরের মাসে রিটার্ন নিবে না। না স্যার, না। জি স্যার। কথা বুঝছি কিনা না স্যার বুঝি নাই? স্যার একটা কোশ্চেন স্যার, সেটা হচ্ছে মনে করেন অনলাইন রিটার্নে আমি কি মনে করেন আমি জানুয়ারি মাসে দিলাম না স্যার, ফেব্রুয়ারি মাসেও দিলাম না, আমি কি মার্চে যে জানুয়ারি ফেব্রুয়ারি দিয়ে আসতে পারবো নাকি স্যার অফিসের মাধ্যমে দিতে হবে স্যার এটা? না, অনলাইনে দিতে পারবেন, দেখবেন যে সিস্টেমে অটোমেটিক জরিমানা যোগ হয়ে গেছে আচ্ছা আচ্ছা, হ্যাঁ। স্যার আরেকটা 9.1 এ। বিষয় বলতে চাচ্ছি স্যার, মনে করেন আমি যে ভ্যাটটা দিলাম না স্যার 2 মাসে, মানে ভ্যাটটা ডিলে করে দিলাম স্যার, এর জন্য কোনো পেনাল্টি আছে স্যার? ওইটার জন্য ইন্টারেস্ট আছে, ও আচ্ছা, ইন্টারেস্ট আছে, জি পেনাল্টি আছে, ইন্টারেস্ট আছে, পেনাল্টি আছে, পেনাল্টি আছে। ইন্টারেস্টও আছে, পেনাল্টি আছে, দুইটাই আছে। হ্যাঁ। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। তো আমরা যে 5টা জিনিস বলতে চাইছিলাম, মাঝখানে আর কেউ কথা বলেন না, 5টা জিনিস শেষ করি তাহলে মাথায় ঢুকে যাক, তাহলে এটা নিয়ে কথা বলতে হবে না। ওকে? জি স্যার। নাম্বার 1 হচ্ছে যদি কোনো নন কমপ্লায়েন্স করি ভ্যাটের ফাঁকি না হয় তাহলে জরিমানা নরমালি 10,000 টাকা। ঠিক আছে? ভ্যাট জি স্যার। রিটার্নের ক্ষেত্রে ব্যতিক্রম, সেটা হলো 2,000 টাকা। আরেকটা হচ্ছে যদি এসআর এর মাধ্যমে এক্সামটেড হই সেটার যদি কোনো শর্ত বা কমপ্লায়েন্স থাকে সেটা যদি না মানি সেক্ষেত্রে 25,000। তাহলে এই 3টা ফিগার এক জায়গায় জানলাম। ঠিক আছে? জি স্যার। এর বাইরে কি আছে? এর বাইরে হলো যদি ভ্যাট ফাঁকি হয়, যদি কি হয়, ব্যাট ফাঁকি হয়েছে। ভ্যাট ফাঁকি হয়, স্যার জি। তাহলে যত টাকা ভ্যাট ফাঁকি হইলো বা কম দিলেন সেই টাকার কমপক্ষে হাফ আর ম্যাক্সিমাম সমপরিমাণ জরিমানা হবে। কথা কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা। জি জি আর স্যার, বুঝছি। ব্যতিক্রম কি? ব্যতিক্রম হচ্ছে ইনপুট ট্যাক্স ক্রেডিট যদি আপনি বেশি নিয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে মিনিমাম 30%, ম্যাক্সিমাম 50%। এই 4-5টা কথা মনে রাখলেই এই জরিমানা সবগুলা মনে রাখা সম্ভব। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। আচ্ছা, এখন যদি আপনি অ্যাড সোর্সে ভ্যাট কাটতে ব্যর্থ হন, কাটেন নাই, হ্যাঁ, তাহলে আপনি ব্যক্তি হিসেবে যিনি রেসপন্সিবল পারসন তার ওই ব্যক্তির জন্য কত টাকা জরিমানা? 25,000 টাকা জরিমানা। এখন মনে করেন আপনি অ্যাড সোর্সে ভ্যাট কাটেন নাই, ভালো কথা। জি। তাহলে প্রথমে কাকে ধরবে? ভ্যাট অফিস ধরবে হচ্ছে এমডি কে। কাকে ধরবে? কোম্পানির এমডি কে MD ধরবে কে। স্যার। এমডি কে ধরবে। এমডি যদি বলে যে না এটার জন্য আমি রেসপন্সিবল না, এটা তো আমার সিএফও আছে, অ্যাকাউন্টের হেড আছে, এর দায়িত্ব, আমি তো তাকে না করি নাই, সে কেন কাটে নাই, সে তার রেসপন্সিবিলিটি। তাহলে এমডি বেঁচে গেল, তাহলে কার ঘাড়ের উপর আসলো? সিএফও স্যার। সিএফও। কারণ সিএফও বলবে যে না, জব রেসপন্সিবিলিটি অনুযায়ী এটা আমাদের এই ভ্যাট ট্যাক্স দেখার জন্য আলাদা আরেকজনকে অ্যাসাইন করা আছে যে বিডিএস গুলো দেখবে, সে কাটে নাই, তাহলে ওই ম্যানেজারের এবার 25,000 টাকা জরিমানা। কথা কি বুঝতে পারছি স্যার? জি জি স্যার। স্যার। তো আমরা স্যার ঘুরে ফিরে স্যার এখন আমরা ওয়ার্কারে ঝামেলা পড়বো স্যার। যদি আপনার মালিক বা আপনার কোম্পানি আপনার দায়িত্ব না নেয়, কোম্পানি কি নিজের দায়িত্ব আচ্ছা। নিবে যে অন্যায় করছে সে? কোম্পানি অন্যায় করলেও তো না স্যার। এমপ্লয়িরে বলবে যে তুমি স্বীকার করো যে তুমি অন্যায় করছো, টাকা আমি দিব।
কথা বোঝেন নাই? হুম, বুঝতে পারছি স্যার, বুঝছি। এইটা একটা গেল। আরেকটা হচ্ছে যে আপনি ভ্যাট যে ফাঁকি দিচ্ছেন, বিডিএস করেন নাই, জমা দেন নাই, হ্যাঁ, তাহলে এটা যতদিন ধরে জমা দেন নাই বা যতদিন ধরে গভর্নমেন্টের ঘরে টাকাটা যায় নাই, এই যে গ্যাপ পিরিয়ড, এই পিরিয়ডের জন্য আপনাকে কি দিতে হবে? ইন্টারেস্ট দেওয়া লাগবে। এখন এই ইন্টারেস্টটা দুই ধরনের। ইন্টারেস্টটা কয় ধরনের? দুই দুই ধরনের ধরনের স্যার। স্যার। দুই ধরনের। একটা হইলো আপনি অ্যাড সোর্সে যে ভ্যাটটা, অ্যাড সোর্সে ভ্যাটের টাকা, বিডিএস এর টাকাটা ঠিকমতো জমা দিতে পারেন না, দেরি করে দিচ্ছেন, এটা একটা। আরেকটা হলো আপনার ভ্যাট লায়াবিলিটির টাকা, ভ্যাট পেয়েবলের টাকা। যদি ভ্যাট পেয়েবলের টাকা হয় সেই ক্ষেত্রে পার মান্থ ইন্টারেস্ট হচ্ছে 1%। কত পার্সেন্ট? 1। আর যদি বিডিএস এর টাকা হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে হাফ ইয়ারলি 2%, হাফ ইয়ারলি 2%। 2%। তাহলে আপনার ভ্যাট পেয়েবলের টাকা যদি হয়, ভ্যাট পেয়েবলের টাকা যদি হয়, তাহলে সেটার উপর হচ্ছে 1% পার মান্থ, 1% আর মান্থ। পার মান্থ, পার মান্থ, যেটা আগে 2% পার মান্থ ছিল। যেটা আগে কি ছিল? 2% পার মান্থ। এটা 2023 সাল থেকে এটাকে 1% পার মান্থ করেছে, ঠিক আছে? 2 থেকে জি 1% স্যার। আসছে। এরপর এটা যদি ভ্যাট ডিরেক্টেড অ্যাডসোর্সের অ্যামাউন্ট হয়, যে বিডিএস এর টাকা আপনি টাইমলি জমা দেন নাই গভর্নমেন্ট ট্রেজারিতে, রাইট, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে হাফ ইয়ারলি 2%, 6 মাসে 2%, তাহলে বছরে 4%। বছরে কত? 4%। তাহলে বিডিএস এর ক্ষেত্রে রেটটা কম, আর রেগুলার ভ্যাটের ক্ষেত্রে রেটটা কত? বেশি, রাইট, 1% পার মান্থ। আর বিডিএস এর ক্ষেত্রে হচ্ছে 2% হাফ ইয়ারলি, 2% কি হাফ ইয়ারলি। এই দুইটা হলো ইন্টারেস্ট রেট। আরেকটা জিনিস ছিল আগে, যেটা যে আগের আইনেও ছিল, নতুন এই আইনেও ছিল, যে যত বছর আপনার গ্যাপ হইতো এত বছরের ইন্টারেস্ট নিত মান্থ হিসাব করে করে। হুম। এই 23 সালে এসে বলছে যে না, সর্বোচ্চ ইন্টারেস্ট নিতে পারবে কত মাস? ও, 24 মাসে স্যার। 24 মাস। এমনও হয়েছে যে কারো মনে করেন 3 কোটি টাকা ভ্যাট ফাঁকি হয়েছে, এই 3 কোটি টাকা দেখা গেল যে 8-9 বছর পরে আইসা, 10 বছর পরে আইসা, 5 বছর পরে আইসা দেখা গেল যে এটা 5 বছর হইলে কি হয়, 12% পার মান্থ, 2% পার মান্থ হলে বছরে 24%, তাহলে 5 বছর কত, 120%। তাহলে এই 3 কোটি টাকা আপনার ইন্টারেস্টে আসতেছে আপনার আরো 3 কোটি টাকার উপরে, ঠিক আছে? দেন তার সাথে আবার জরিমানা। জরিমানা কি? মিনিমাম 50%, ম্যাক্সিমাম সমপরিমাণ। এই মিনিমাম 50 আর সমপরিমাণ যেটা দেখতেছেন, এটাও আগে এটা ছিল না, ছিল হলো সমপরিমাণ অথবা ডাবল ছিল। কি ছিল? ও, সমপরিমাণ তো ডাবল স্যার। ছিল, সেটাকে কমাইয়া 50% অথবা ইকুয়াল করছে। সমপরিমাণ। তাহলে আবার বুঝেন ওই সময় এই 22 সালে, 21 সালে, 19 সালে, 20 সালে তাদের কি অবস্থা ছিল। তার 3 কোটি টাকা যদি গ্যাপ হইতো, 3 কোটি ডবল হচ্ছে বেশি আসতো ইন্টারেস্ট, তাহলে মনে করেন 3.5 কোটি ইন্টারেস্ট আসলো, 3 কোটি প্রিন্সিপাল, তাহলে কত হলো? 6.5 কোটি। এরপর আবার যদি ওই যেটা গ্যাপ হইলো সেটার এই যে ডবল হয়, তাহলে আপনার এখানে 3.5 কোটির ডবল যদি হয় জরিমানা 7 কোটি, তাহলে 7 আর 6.5 কত হলো? 13.5 কোটি টাকা। আপনি ফাঁকি দিচ্ছেন 3 কোটি, দিতে হলে 13.5 কোটি। অবস্থা কি ভালো না খারাপ? করছে স্যার। স্যার, ব্যবসা আছে না নাই? নাই স্যার। আমার এক ক্লায়েন্টের এরকম লিস্টেড কোম্পানি, এরকম উল্টা পাল্টা সব ধরে দেখা গেছে যে তার কাছ থেকে 47 কোটি টাকা ভ্যাট দাবি করছে, এর মধ্যে প্রিন্সিপালে 29 কোটি টাকা। ও, কথা বুঝতে পারছেন? জি তো স্যার। আপনি যদি জি স্যার, এটা কমপ্লায়েন্স ডাবল ঠিক মতো না করেন, আপনার যদি কোনো গ্যাপ থাকে, আইন যদি না বুঝেন, সেক্ষেত্রে অনেক বিপদ। ছোটখাটো জিনিসের জন্য অনেক বিপদ, জরিমানা। জি স্যার। অনেক বিপদ। আপনার ইন্টারেস্ট তো নিবেই, মূল টাকা নিবে, ইন্টারেস্ট নিবে, সাথে আবার জরিমানা। তাহলে জরিমানা, জরিমানাও ইন্টারেস্ট নিবে এখন, স্যার। ইন্টারেস্ট এখন সর্বোচ্চ কত মাস নিবে? 12 মাস স্যার, 24 মাস, সরি। 24 মান্থ, 24 মান্থ সর্বোচ্চ, রাইট, জি স্যার। 24 মাস। আমরা এতক্ষণ যেটা শিখলাম সেটা ছিল যে যদি কোনো আমরা নন কমপ্লায়েন্স করি, সেটার ইরেগুলারাইজ করি, সেটার পানিশমেন্টটা কি হবে। কিন্তু যদি এমন হয় যে আমরা অপরাধ করছি, অপরাধ মানে কি? অফেন্স, রাইট,
জি স্যার। যে ফ্রড করছি, তাহলে যেমন আমি ভ্যাট রেজিস্ট্রেশন আমার নাই, আমি ফেক একটা ভ্যাট রেজিস্ট্রেশন ব্যবহার করছি, তাহলে কি অপরাধ করছি না ফ্রড ইরেগুলারিটি স্যার, করছি? অপরাধ। ফ্রড স্যার। হ্যাঁ, ফ্রড। অপরাধের পানিশমেন্ট বেশি। অপরাধের ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে ক্রিমিনাল অ্যাক্ট কি সিভিল ফৌজদারি আইন অ্যাপ্লিকেবল হবে, এবং সেই ক্ষেত্রে আপনার জেল থাকবে, সাথে জরিমানাও থাকবে, জেল জরিমানা থাকবে। কথা কি বুঝতে পারছি? জি স্যার। সেকশন 85 হচ্ছে শুধুমাত্র জরিমানা, ইরেগুলারিটিস। কিন্তু অফেন্সের ক্ষেত্রে সেকশন 111, সেকশন কি বিতরণ। 111, এইটার ক্ষেত্রে হচ্ছে জেল থাকবে। কি থাকবে? জি। জেল থাকবে, জরিমানা থাকবে, দুইটাই থাকবে। জেল থাকবে, জরিমানা থাকবে, আবার দুইটাও থাকতে পারে আলাদা, রাইট? হুম। এখন মনে করেন এই যে যারা সিগারেট কোম্পানি, তারা কি করে, ব্যান্ড রোল ব্যবহার করে না সিগারেটের উপর? জি স্যার। তার জি স্যার, তারপর ব্যান্ডেল মনে ব্যবহার করেন, করেছি স্যার। এরপর মনে করেন আমরা স্ট্যাম্প ব্যবহার করি, তাই না? এই যে ব্যান্ড রোল বা স্ট্যাম্প যেটা ব্যবহার করতেছে, এই স্ট্যাম্প বা ব্যান্ড রোলটা যদি কেউ ফলস ফেক কোনো ব্যান্ড রোল প্রিন্ট করে এটার ম্যানুফ্যাকচার করতে পারে, স্টোর করতে পারে, ট্রান্সপোর্ট করে, মার্কেটিং করে, যাই করুক, তাহলে এই ব্যান্ড রোলের যদি কেউ কোনো জালিয়াতি কিছু করে, তাহলে তার এটা অফেন্সের আওতায় পড়বে, রাইট? জি স্যার। এবং এইটাকে আপনি করেন নাই কিন্তু আরেকজনকে সহযোগিতা করছেন, তাহলেও আপনি কি অপরাধী। অপরাধী। জি স্যার। এইসব ক্ষেত্রে এটা এগুলো এগুলো একটা। আর হইলো যদি আপনি ভ্যাট ফাঁকি দেন, ইভেড করেন, ইচ্ছাকৃতভাবে কি করছেন, ইন্টেনশনালি ভ্যাট ফাঁকি দিচ্ছেন। একটা হলো আপনি বুঝেন না বা ভুলে চলে গেছে, ভুলে গ্যাপ হয়েছে। আর একটা হলো আপনি মেকানিজম করে টেকনিক্যালি আপনি কি করছেন, ইচ্ছাকৃতভাবে ভ্যাট ফাঁকি দিচ্ছেন। দেন আপনি রিফান্ড যেটার জন্য এন্টাইটেল না, আপনি সেই সেই রিফান্ডের জন্য আপনি ক্লেম করে রিফান্ড নিয়ে নিয়েছেন, তাহলে এগুলার ক্ষেত্রে হচ্ছে কি আপনার 1 বছর পর্যন্ত জেল হতে পারে। কত বছর পর্যন্ত? 1 বছর পর্যন্ত স্যার। এবং জরিমানা হইতে পারে, উভয় দণ্ড হইতে পারে। তাহলে এখানে হচ্ছে 1 বছর পর্যন্ত জেল হইতে পারে, ফাইন হইতে পারে। ফাইনের টাকাটা কোথায় পাবো স্যার? ওই যে সেকশন 85-এ যত টাকা ভ্যাটের অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টের উপর এখানে বলা আছে না, মিনিমাম, হাফ, ম্যাক্সিমাম, সমপরিমাণ, রাইট? জি সেইটা। স্যার। অথবা জেলও এবং জরিমানা দুইটাও হইতে পারে। তাহলে অফেন্সের পানিশমেন্ট অনেক বেশি, রাইট? অফেন্সের পানিশমেন্ট বেশি স্যার। অনেক বেশি। এখন বলছে যে ভ্যাট অফিস থেকে আপনার কাছে যখন টাইম টু টাইম কোনো ধরনের স্টেটমেন্ট বা কোনো রিটার্ন অথবা কোনো ইনফরমেশন চাইছে, আপনি ফেক স্টেটমেন্ট দিচ্ছেন, আপনি ফলস ইনফরমেশন দিচ্ছেন, কি করছেন, ফলস ইনফরমেশন দিচ্ছেন, মিসলিডিং ইনফরমেশন দিচ্ছেন, তাহলে আপনার এই যে ডিসঅনেস্টি, এটার জন্য আপনার কমপক্ষে 6 মাস, কমপক্ষে 6 মাস, সাথে আবার ফিনান্সিয়াল জরিমানা, অথবা দুটোটাই হইতে পারে। ক্লিয়ার? তাহলে আপনি ভ্যাট অফিস থেকে কোনো তথ্য চাইলে আপনি যদি মিথ্যা তথ্য দেন, তাহলে কি সুবিধা মতো অবস্থায় আছেন, রাইট? নাই। আবার মনে করেন আপনার অফিসে ভ্যাট অফিস থেকে লোক আসছে আপনার ইন্সপেকশন করতে, আপনি কি করছেন, আপনার অফিসে ওই গানম্যান আছে, পাওয়ারফুল লোক আছে, সিকিউরিটি আছে, আপনি তাদের উপর ক্ষমতা দেখাচ্ছেন, তাদেরকে ঢুকতে দেন না, ঠিক আছে? অবস্টাকল সৃষ্টি করছেন, বাধা সৃষ্টি করছেন। ক্লিয়ার? জি স্যার। যদি এরকম তাদের কাজে আপনি বাধা সৃষ্টি করেন, অবস্টাকল করেন, তাহলে সেক্ষেত্রে আপনার এগেনস্টে মামলা হবে, এবং আপনার কমপক্ষে 6 মাস পর্যন্ত, আপনার 6 মাস পর্যন্ত কি হইতে পারে, জেল হইতে জেল পারে। হইতে পারে স্যার। হ্যাঁ, কমপক্ষে 10,000 টাকা জরিমানার সাথে আর ম্যাক্সিমাম 2 লাখ টাকা পর্যন্ত জরিমানা হইতে পারে। তাহলে কি ভ্যাট অফিস থেকে কেউ আসলে তার সাথে শক্তি দেখাবেন? না স্যার, সুন্দরভাবে স্যার আদর আপ্যায়ন করতে হবে স্যার। শক্তি কিন্তু দেখাবেন। স্যার ট্যাক্সের থেকে তো এর ডেঞ্জারাস, এই মানে আইনগুলো অনেক বেশি মানে ডেঞ্জারাস স্যার। হ্যাঁ, ডেঞ্জারাস তো হবেই, কারণ ট্যাক্স তো বছরে একবার ধরে। ট্যাক্সের রেভিনিউ কয় টাকা? ভ্যাটের রেভিনিউ হচ্ছে টোটাল গভর্নমেন্টের রেভিনিউ প্রায় আপনার 57% মতো যদি ধরি আমরা, এটি তারপরে এসডি সহ সব মিলে ধরি, তাহলে প্রায় 47% হচ্ছে কি গভর্নমেন্টের ইনকাম থেকে আসে, ভ্যাট, এসডি এবং এটি থেকে আসে। ক্লিয়ার? তাহলে যেখান থেকে বেশি ইনকাম আসে, সরাসরি ইনকাম, আপনি গুডস বিক্রি করতেছেন, কিনতেছেন, মানুষজন খাইতেছে, সাথে সাথে ভ্যাট হইতেছে, টাকা হইতেছে। ট্যাক্সে কি তাই হইতেছে? ট্যাক্সে তো প্রফিট হলে হয়, নইলে তো হয় না, রাইট? তাহলে কোথায় টাকা বেশি? ভ্যাটের ভ্যাটে টাকা স্যার। বেশি স্যার। এবার বুঝতে পারছেন কেন এখানে গভর্নমেন্ট এত
যে চায়। জি স্যার, এখানে কঠোর গভর্নমেন্ট। তাহলে আপনি যদি অফেন্স করেন, অফেন্স হইলে জাস্ট ভ্যাট আইন লঙ্ঘনের জন্য শেষ না, আপনার এটা ফৌজদারি মামলা হবে। কি হবে? ফৌজদারি মামলা স্যার। ফৌজদারি মামলা। তাহলে আপনি অফেন্স করলে ফৌজদারি মামলা, কিন্তু যদি ওই নন কমপ্লায়েন্স করেন বা ইরেগুলারিটিস করেন সেটা ফৌজদারি। সেকশন 85 যেগুলা, সেগুলো ফৌজদারি মামলা হবে না। কিন্তু সেকশন 111 এর অনুযায়ী যদি কোনো নন কমপ্লায়েন্স করেন, তাহলে সেটা সেকশন 114 114 বলছে যে এটা আপনার ফৌজদারি মামলা হবে। কি হবে? ফৌজদারি মামলা। ফৌজদারি মামলা। এবং সেটা কি ধরনের মামলা? সেটা হচ্ছে বেইলেবল এবং নন কগনিজেবল। এখানে একটু বুঝতে হবে, বেইলেবল মানে কি? আপনার জামিনযোগ্য এই স্যার। মামলা হইলে আপনার মামলাটা জামিনযোগ্য। কি জামিনযোগ্য স্যার। জামিনযোগ্য? আপনি জামিনের জন্য অ্যাপ্লাই করলে জামিন দিবে। কিন্তু বাংলাদেশে কিছু অফেন্স আছে না, কিছু অপরাধ আছে যেগুলো জামিন হয় না। যেমন নারী নির্যাতন মামলা, সত্য স্যার হোক বা মার্ডার মিথ্যা কেস। হোক, আপনি অপরাধী হন বা না হন, আপনার কি জামিন দিবে? জামিন হবে না স্যার। হ্যাঁ, আর মানি লন্ডারিং স্যার সেম। রাইট। তাহলে বেইলেবল, তাহলে ভ্যাটের মামলা জামিনযোগ্য। ভ্যাটের মামলা কি? জামিনযুক্ত স্যার। জামিনযোগ্য। ওকে, নাম্বার 1। তারপরে বলেছে ভ্যাটের মামলা হচ্ছে নন কগনিজেবল। নন কগনিজেবল, এটা বাংলা যদি কগনিজেবল। বলি অআমলযোগ্য। কি? আমলযোগ্য। অআমলযোগ্য। অআমলযোগ্য। কিছু অপরাধ আছে, যেসব অপরাধ কোর্টে কেউ মামলা করুক বা না করুক, কমপ্লেন করুক বা না করুক, কোর্ট স্বেচ্ছায় কিছু মামলার দায়িত্ব নেয়। রাইট? জি স্যার। যেই সব মামলাগুলা কোর্ট স্বেচ্ছায় দায়িত্ব নেয় সেগুলাকে বলে আমলযোগ্য, মানে কোর্ট নিজে থেকে আমলে নিবে। ওই অপরাধটা কোর্ট, যেমন আপনি যদি রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করেন, কেউ মামলা করতে হবে না, কোর্ট আপনার এগেনস্টে কি অটোমেটিক অ্যাকশন নিতে পারে স্যার। অ্যাকশন নিবে। কথা কি বুঝতে পারছি? জি তাহলে স্যার। জি স্যার। ভ্যাটের মামলা অআমলযোগ্য আর বেলেবল স্যার। জামিনযোগ্য। রাইট? এটা জি যে স্যার। অআমলযোগ্য বলতে যেটা বোঝায় সেটা হলো কেউ কমপ্লেন না করলে আপনার এগেনস্টে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে না। অআমলযোগ্য যত জি মামলা স্যার, আছে এটাকে শিথিল। সেগুলো হচ্ছে কেউ যদি আপনার এগেনস্টে মামলা না করে, কমপ্লেন না করে, তাহলে কি আপনার এগেনস্টে কোনো বিচার শুরু হবে না। বিচার, তাহলে কোর্ট নিজে থেকে কোনো ভ্যাটের মামলা নিজে থেকে নিতে পারবে না। তাহলে কেউ একজন মামলা করতে হবে, তাহলে জি স্যার। ভ্যাট অফিস থেকেই মামলা করবে। রাইট? জি। ভ্যাট অফিস থেকে আপনার এগেনস্টে মামলা করবে। তো মামলা কে করবে? মামলা করবে হচ্ছে কমিশনারের পারমিশন নিয়ে। কমিশনারের পারমিশন নিয়ে, পারমিশন নিয়ে। কমিশনারের পারমিশন নিয়েছে। অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নিচে নয় এমন কর্মকর্তারা কি করতে পারবে? মামলা করতে পারবে। রাইট? আর এইসব ভ্যাটের জি মামলার স্যার। ক্ষেত্রে বিচার কারা করতে পারবে? সব কোর্ট করতে পারবে না। কমপক্ষে তাকে মিনিমাম ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হইতে হবে অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হইতে হবে। এর নিচের কোনো বিচারক এই ধরনের বিচার করতে পারবে না। রাইট? সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট সেটা বিচার করতে পারবে না। কথা কি বুঝতে পারছি? জি স্যার। জি ওকে। স্যার। স্যার এই আমাদের যেরকম এই ট্যাক্সের মামলা তো, ট্যাক্সের মামলা যেরকম ওই যে আপনার আমরা ইন্ডিয়ারে যে ট্যাক্সের মামলা আপিল টাপিলের ট্রাইব্যুনালে যাই স্যার, ভ্যাটের জন্য কোথায় স্যার কি? ভ্যাটের জন্য হচ্ছে যদি আপনার অফেন্স না হয়। কি হয়? অফেন্স না হয়। অফেন্স না হয় তাহলে তো সিভিল কোর্টে যাচ্ছে না। রাইট? যখন না সিভিল স্যার। কোর্টে যাবে এটা তো ওই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এবং এটা চলে যাবে কোথায়? হাইকোর্টে চলে যাবে। কোথায় চলে যাবে? হাইকোর্টে হাইকোর্টে চলে যাবে স্যার। হাইকোর্টে। হ্যাঁ। আর ভ্যাটের অন্যান্য মামলা যেগুলা অফেন্স না, টাকার সাথে রিলেটেড, সেগুলো কি হয়? সেগুলো আপনার আপনার এগেইনস্টে যখন একটা মামলা দেয়, আপনার তারা নিজেরাই তো একটা রায় দেয়। রাইট? ভ্যাট অফিসাররাই আপনার এগেইনস্টে একটা রায় দেয়। এটাকে বলে ন্যায় নির্ণয়। কি বলে? ন্যায় নির্ণয় স্যার। ন্যায় নির্ণয়। ন্যায় নির্ণয়। রাইট? ন্যায় নির্ণয়। কিন্তু ভ্যাট অফিসাররা যেটা করে এটা কি আসলে ন্যায় নির্ণয় হবে? ন্যায় করবে আপনার জন্য, না তার পক্ষে করবে? না অবশ্যই স্যার তার পক্ষে গভর্নমেন্টের করবে পক্ষে স্যার। স্যার। গভর্নমেন্টের পক্ষে করবে। তাহলে তারা যখন কোনো ধরনের যেমন আপনাকে বললো যে আপনার 10 কোটি টাকা ভ্যাট ফাঁকি হয়েছে, ইন্টারেস্ট সহ আপনার এত টাকা, জরিমানা সহ এত টাকা আপনাকে গভর্নমেন্টকে পে করতে, আপনার এগেইনস্টে একটা তারা কি করলো? আদেশ দিয়ে দিল। ঠিক আছে? জি। ওই আদেশে যদি আপনি কি না হন, সন্তুষ্ট না হন, এগুলো আমরা পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। আপিল ট্রাইব্যুনাল সেখানে আছে। ওকে স্যার? জি স্যার। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে জি। ওকে। তাহলে ভ্যাট অফিসাররা যেরকম আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে, সেরকম এই যে ম্যাজিস্ট্রেট আপনার বিচারের দায়িত্বে
যাবেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারা কি করতে পারবে? তারা আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ সিজ করতে করতে পারবে। পারবে স্যার। ওকে, জি স্যার। এখন যদি এমন হয় যে যিনি অপরাধটা করছেন, এখন বলেন যদি এটা অফেন্স হয়, অপরাধ হয়, তাহলে এখানে জেলের ব্যাপার আছে। কিসের ব্যাপার আছে? জেলের ব্যাপার জেলের আছে ব্যাপার। স্যার। জেলের ব্যাপার আছে। এখন বলেন তো যদি এর একটা কোম্পানি হয়, তাহলে কারে জেলে দিবে? এমডি কে স্যার। স্যার এমডি এখন এটা তো আপনি ডাইরেক্ট এটা বলতে পারেন না, রাইট? কারে দিবে? তাহলে এখানে এমডি হইতে পারে, ডিরেক্টর হইতে পারে, পার্টনারশিপ ফার্ম হলে পার্টনার হইতে পারে, রাইট? জি স্যার। ম্যানেজার জি হইতে স্যার। পারে, সেক্রেটারি হইতে পারে। এমডি এমডি চেয়ারম্যান ডিরেক্টর যদি প্রুভ করতে পারে যে এই কাজের সাথে ওনারা ইনভলভ ছিল না, এটা ম্যানেজার জড়িত ছিল, সিইও জড়িত ছিল, অথবা আপনার সিএফও জড়িত ছিল, তাহলে লাইফ কার শেষ। এখন কোন কোম্পানি এমডি যদি নিজেই অপরাধটা করে, সে কি আসলে জেল খাটতে চাইবে? চাইবে না তো। সে তার এমন একটা এমপ্লয়ি খুঁজে বাইর করবে যার উপর দোষটা চাপাবে, তার ফ্যামিলিরে অনেক টাকা টুকা দিয়া বলবে যে তুমি আমার পক্ষ হয়ে জেলটা খাইতে আসো। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। তো আপনি তো খুশি খুশি স্যারের জন্য জান কোরবান দিয়ে দিবেন, তাই না? জি সৎ হলে তো চাকরি সামলাতে হবে নাকি? জি স্যার। জি স্যার। যিনি যিনি সব অপরাধ দিকে করবেন স্যার। তিনি যেরকম পানিশমেন্ট পাবেন, অপরাধীকে সহায়তা হুম। করার জন্য যে ব্যক্তি থাকবেন, অ্যাসিস্ট করবেন, সেও কি সম সমান পরিমাণ পানিশমেন্ট পাইতে হবে স্যার। পানিশমেন্ট পাবেন, রাইট? এরপরে বলছে যে কোনো অপরাধ কি কম্পাউন্ডেবল, মানে আপনার ওয়াইফ করে দিতে পারে, আপনাকে মওকুফ করে দিতে পারে, শাস্তি মওকুফ করে দিতে পারে কোর্টের সিদ্ধান্ত, রাইট? জি কি স্যার। করতে পারে আপনাকে? মওকুফ করে দিতে পারে স্যার। মওকুফ করে দিতে পারে, মাফ করে দিল, তাই না? জি স্যার। এখন এখানে বলছে যে যদি কোনো আপনার এগেনস্টে কোনো মামলা হয়, সেই মামলা যায় যদি শেষ পর্যন্ত কোর্টে যায়, তাহলে সেটা আবার কি হবে? সেটা কোর্ট কি করবে? সেটা পাওয়ার 4 মাসের মধ্যে কোর্ট এটার একটা কি করবে? ইনভেস্টিগেট বিচারের ব্যবস্থা করবে। এখানে যদি কোর্ট মনে করে না এখানে আর ফার্দার ইনভেস্টিগেশন করা দরকার, সেই ক্ষেত্রে ইনভেস্টিগেশনের জন্য অফিসার ঠিক করে তারা টিম দিয়ে দিতে পারে। তারপর তাদের কাজ হচ্ছে তারা টিম ইনভেস্টিগেশন টিম কি করবে? তারা ওই অনুযায়ী কাজ করে রিপোর্ট জমা দিবে। এগুলো এখানে বলা আছে, ঠিক আছে? এবং যত যাই কিছু হোক না কেন, আপনাকে যে কোনো বিচারের রায় দেওয়ার আগে অবশ্যই আপনাকে শুনানির সুযোগ দিবে, আপনাকে আপনার আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়া সুযোগ হবে, দিবে যে স্যার। আপনি আপনার বলার সুযোগ দিবে। এমন না যে যদি কোনো জায়গায় ভ্যাট হোক বা ট্যাক্স হোক, কোনো জায়গায় যদি কোনো রায় আপনি যদি এটা প্রুভ করতে পারেন যে আপনাকে হিয়ারিং এর সুযোগ না দিয়ে রায়টা দেওয়া হয়েছে, তাহলে রায় আপনার পক্ষে চলে যাবে। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। যদি এটা প্রুভ করতে পারেন যে আপনাকে নোটিশ দেয় নাই, আপনি ইনফর্ম না, আপনাকে হিয়ারিং এর সুযোগ না দিয়েই বিচার করা হয়েছে, রায় দিয়ে দিছে, তাহলে কিন্তু যদিও অপরাধী হন না কেন, যাই হোক না কেন, বিচার কিন্তু আপনার পক্ষে, যেহেতু আপনার শুনানি না নিয়েই রায় দিছে, ঠিক আছে? রায় হয়ে গেছে স্যার। কিন্তু তারা যদি প্রুভ করতে পারে যে আপনাকে কি করছে, কমিউনিকেট করছে, শুনানি। কিন্তু আপনি শুনানিতে আসেন নাই, রাইট? তাহলে জি কি স্যার, হবে? তাই স্যার আমার তো পানিশমেন্ট ভোগ করতেই হবে স্যার। হবে। আচ্ছা, তো আমরা ওই সেকেন্ড ক্লাসে পড়ছিলাম যে যারা ভ্যাট এজেন্ট তাদেরকে অবশ্যই ভ্যাটের রেজিস্ট্রেশন নেওয়া লাগবে, রাইট? ভ্যাট এজেন্ট কারা? মূসক এজেন্ট এরা হচ্ছে যেসব প্রতিষ্ঠান নন রেসিডেন্ট হিসেবে বাংলাদেশে ব্যবসা করে, কিন্তু বাংলাদেশে তার কোনো বিজনেস প্লেস নাই, তার কোনো সেট আপ নাই, হ্যাঁ, তাহলে তারা এই যেমন গুগল, ইয়াহু, ফেসবুক, লিঙ্কডইন, তাই না? এরা বাংলাদেশে ব্যবসা করে, তাদের কোনো ফিক্সড প্লেস নাই, এখানে কোনো অফিস নাই। তারা বিজনেস করতে গেলে তাদেরকে কি করতে হয়? বাংলাদেশে ভ্যাট এজেন্ট নিয়োগ দিয়ে দিতে হয়, এবং ভ্যাট এজেন্টের কাজ হলো এই নন রেসিডেন্টের পক্ষ হয়ে ভ্যাটের যত ধরনের কর্মকাণ্ড আছে এগুলো সবগুলা মেনটেন করা। ক্লিয়ার? এখানে কারা ভ্যাট এজেন্ট হইতে পারবে, মানে ভ্যাট এজেন্ট হওয়ার জন্য এলিজিবল অ্যাপ্লিকেশন, মানে এক্সামের জন্য এলিজিবল হয় ভ্যাট এজেন্ট হওয়ার জন্য, যোগ্যতা গুলা এখানে বলা আছে কারা কারা, এখানে এখানে বলা আছে। এরা হচ্ছে যদি কেউ ভ্যাট কনসালটেন্ট হয়, তারা ভ্যাট এজেন্টের জন্য এলিজিবল হবে পরীক্ষা দিতে। দেন চার্টার অ্যাকাউন্টেন্ট, যারা 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স হয়ে গেছে, মানে এফসি হয়ে গেছে। তারপর যারা কস্ট অ্যাকাউন্টেন্ট, তারপর চার্টার সেক্রেটারিয়েট, বাংলাদেশ বার কাউন্সিলের লয়ার, রেজিস্টার্ড লয়ার যদি হয়, তারপর হচ্ছে
ভ্যাট ডিপার্টমেন্টে চাকরি করছেন মিনিমাম অ্যাসিস্ট্যান্ট কমিশনার র্যাঙ্কে বা তার উপরে, তারা এলিজিবল হবেন। অথবা এফবিসিসিআই এর কোনো প্রতিনিধি, অথবা যদি কোনো সিএ ফার্ম অথবা লিগ্যাল ফার্ম বা কনসালটেন্সি ফার্ম যদি কোনো নন রেসিডেন্ট প্রতিষ্ঠানের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পায় ভ্যাট এজেন্ট হিসেবে কাজ করার, তাহলে এটা নিয়ে যদি তারা এনবিআর এর যোগাযোগ করে তাহলে তাদেরকে ভ্যাট এজেন্ট লাইসেন্স দেওয়া হবে। এবং এটার জন্য যারা ভ্যাট এজেন্ট লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে 3.1-এ ওখানে রিটেন এক্সাম দেয়, ভাইভা দেয়, দেন তারপর তারা লাইসেন্স পায় 3.2-তে, এবং প্রতি 3 বছর পর পর লাইসেন্সটা রিনিউ করতে হয়। ঠিক আছে, প্রতি কত বছর পর পর? 3 বছর পর পর। এবং লাইসেন্স রিনিউ করার নিয়ম হচ্ছে আপনার লাইসেন্স যেদিন আপনার ডেট এক্সপায়ার হবে তার কমপক্ষে 60 দিন আগে আপনাকে কি করতে হবে? রিনিউর জন্য অ্যাপ্লাই করতে হবে, আবেদন করতে হবে স্যার। আবেদন করতে হবে কমপক্ষে 60 দিন। এখন ম্যাক্সিমাম ভ্যাট এজেন্টের ক্ষেত্রে এই বছর যেটা হয়েছে, সবাই গেছে ভুলে টাইমলি অ্যাপ্লিকেশন করে না। অনেকে দেখা যাচ্ছে টাইমের পরে 3 মাস 4 মাস হয়ে গেছে। আমার টাইমের যে 60 দিন 2 মাস আগে করার কথা, তার থেকে 3-4 দিন আমার শর্ট ছিল, আমার তো দিছে আটকে। স্যার এখন এটার জন্য বলছে যে স্যার কোনো ইয়ে নাই স্যার, রিমিডি নাই স্যার, যে রিমিডি বলছে যে একটা সরি লেটার দেন, যে কি কারণে আপনি দিতে পারেন নাই, এরকম একটা কজ দেখা, পার্সোনাল কজ দেখা অ্যাপ্লিকেশন করছি। এখন প্রথমবারের মতো একটা ইয়ে দিয়ে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিবে আর কি, এই হলো অবস্থা। জি স্যার। এছাড়া ভ্যাট কনসালটেন্ট আছেন, যেটা আপনারা সবাই এটার জন্য চেষ্টা করতে পারেন, এটা কাজে লাগে। ভ্যাট মূসক পরামর্শক হিসেবে তাহলে আপনি কি করতে পারেন, যে কোথাও যদি জব করেন তাহলে সেখানে যদি ভ্যাট কনসালটেন্ট লাইসেন্সটা আপনার থাকে, কোম্পানিতে আপনার একটা কাজ করার স্কোপ থাকে এবং আপনাকে মূল্যায়ন করবে, আপনার ভ্যালু করবে। আর যদি আপনি কনসালটেন্ট হন বা আপনি কোথাও অ্যাডভাইজারি সার্ভিস দেন, তাহলে সেক্ষেত্রে আপনার কি হবে, ভ্যাট কনসালটেন্ট লাইসেন্স থাকলে সেখানে আপনাকে তারা ওইভাবে ইভালুয়েট করবে। স্যার এক্সকিউজ মি কিন্তু স্যার, চার্টার্ড জি স্যার, অ্যাকাউন্টেন্ট হলেও কি স্যার এটা লাগবে স্যার? হ্যাঁ তারা এখানে হইলেও লাগবে, কিন্তু তাদের পরীক্ষা দিতে হবে না, তাদের অ্যাপ্লিকেশন করতে হবে। হ্যাঁ, তাদেরকে রিটেন এক্সাম দিতে হবে না, তারা শুধু ওই ভাইভাতে অ্যাটেন্ড করবে। হ্যাঁ, আচ্ছা জি স্যার, জি স্যার। ওকে। আর এইটার ফিটা প্রথমে ছিল অ্যাপ্লিকেশন করার জন্য 10,000, পরে করছিল 5,000, এখন কত? এইবার স্যার তো 1,000। 3,000 স্যার। এখন কত? 1,000 1,000। 1,000, জি 1,000 সরি টাকা। স্যার, 1,000 জি স্যার। আপনাদের জন্য গভর্নমেন্ট আর কত কমাইতো? কিন্তু স্যার সমস্যা হচ্ছে স্যার চিটাগাং এ পরীক্ষা হয়তো স্যার এটা একটা মানে পেইনছে, সব পরীক্ষায় ঢাকায় হয়, এটা সব দেয় ঢাকা চিটাগাং। হলে মান দেশের অন্যান্য ডিভিশন গুলো কি করবে? অন্যান্য ডিভিশনে তো একটা গুরুত্ব থাকা উচিত, রাইট? ডিসেন্ট্রালাইজ করা উচিত, তাহলে ঢাকা শহরের জি উপর প্রেশার কমে যাবে, সব জায়গায় ডেভেলপমেন্ট হবে। রাইট স্যার। হুম। এটা স্যার এরশাদ, আমাদের প্রেসিডেন্ট এরশাদের থিওরি স্যার, থিওরি তো এখন কবরে চলে গেছে। কিন্তু কোন একটা ভালো থিওরি তো স্যার দিয়ে গেছে। ওকে, তো এটাতে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন 18.1-এ অনলাইনে, আবার এটা হার্ড কপি আবার কুরিয়ারে পাঠাইতে হয়, ডাকযোগে, রেজিস্টার ডাকযোগে পাঠাইলে এটার জন্য তখন আপনার যারা অ্যাপ্লিকেশন করলে সব ঠিকঠাক থাকে তাদেরকে আহ, এই এক্সামের জন্য ওই ক্যান্ডিডেটদের লিস্ট দেয় কবে কবে পরীক্ষা, তারা যায় রিটেন পরীক্ষা দেয়, রিটেন দেওয়ার পরে ভাইভা হয়, ভাইভাতে পাস করলে তাদেরকে 18.1-এর কতে একটা মূসক পরামর্শক লাইসেন্স ইস্যু করা হয়। এটার ক্ষেত্রে যেটা সুবিধা হচ্ছে যে এটার ক্ষেত্রে রিনিউয়ালের প্রয়োজন নাই, কি নাই? রিনুয়ালের প্রয়োজন নেই স্যার। রিনিউয়াল প্রয়োজন নাই, তাহলে ভ্যাট কনসালটেন্ট লাইসেন্স রিনিউ করতে হয় না। ভ্যাট কনসালটেন্ট লাইসেন্স রিনিউ করার কি কোনো বাধ্যবাধকতা নাই। ওকে, মানে এই যে বারের তাহলে যেরকম কারা ভ্যাট, আপনার মেম্বারশিপ এরকম তো কিছু লাগে না। না আমি বলতেছি এখন কারা এই ভ্যাট কনসালটেন্ট লাইসেন্স পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল হবেন। এক, সে বাংলাদেশের নাগরিক হইতে হবে। কি হইতে হবে? বাংলাদেশের বাংলাদেশের নাগরিক নাগরিক। হইতে হবে, তার বয়স কমপক্ষে 25 বছর হইতে হবে, এবং তার মিনিমাম গ্রাজুয়েশন থাকা লাগবে। হ্যাঁ, জি স্যার। দেন হচ্ছে সে যদি, তার যদি নিচের এই অযোগ্যতা গুলা না থাকে, কি কি অযোগ্যতা? তাকে গভর্নমেন্টের কোনো চাকরি থেকে তারে কি করে অবসান দেয় করে নাই, নিয়েছি। অপসারণ করে নাই। তারপর হচ্ছে সে গভর্নমেন্টের চাকরিতে থাকা অবস্থায় কিন্তু আপনি কি করতে পারবেন না, ভ্যাট কনসালের জন্য অ্যাপ্লাই করতে পারবো না স্যার। পারবেন না।
আপনাকে যদি চাকরি থেকে, গভর্নমেন্টের চাকরি থেকে কি করা হয়, সাসপেন্ড করা হয়, জি স্যার। অথবা আপনি যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্য পানিশমেন্ট পেয়ে থাকেন, এবং গত 5 বছরের মধ্যে যেদিন আপনি অ্যাপ্লিকেশন করতেছেন সেই থেকে বিগত 5 বছরের মধ্যে যদি আপনি কোনো সাজা কাটে থাকেন, হ্যাঁ, ক্রিমিনাল অফেন্সের জন্য, তাহলে আপনি অযোগ্য, ঠিক আছে? জি স্যার। আপনার যদি ভ্যাট কনসালটেন্ট লাইসেন্স বা ফ্রেট ফরওয়ার্ডিং লাইসেন্স অথবা সিএনএফ লাইসেন্স অথবা ইনকাম ট্যাক্স কনসালটেন্ট লাইসেন্স, এই এই ধরনের লাইসেন্স যদি আপনার কোনো কারণে গভর্নমেন্ট কি করে ক্যান্সেল করে দেয়, দ্যাট মিনস আপনি কোনো নন কমপ্লাইন্স করছেন বা আপনার কোনো অযোগ্যতা ছিল সেটা, এগুলো যদি আপনার কোনো লাইসেন্স কোনো কারণে ক্যান্সেল করে দেয়, তাহলে আপনি কি হইতে এই ভ্যাট কনসালটেন্ট লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো না স্যার। পারবে না। তো এখানে আপনার কি কি লাগবে? আপনার এসএসসি ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটটা লাগবে, কারণ ওইখানে এসএসসির মধ্যে শুধু এইজটা লেখা থাকে, অন্য কোনো জায়গায় এইজ লেখা থাকে না, রাইট? ডেট অফ বার্থ লেখা থাকে অন্য কোথাও থাকে না। তারপর হচ্ছে আপনার পাসপোর্ট সাইজ ছবি লাগবে, আপনার সর্বশেষ কোয়ালিফিকেশনের সার্টিফিকেট লাগবে, আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগবে বাংলাদেশি কিনা সেটা বোঝার জন্য, আর 1000 টাকার একটা ব্যাংক ড্রাফট করবেন মহাপরিচালক কাস্টম এক্সাইজ এন্ড ভ্যাট ট্রেনিং একাডেমি বরাবর। এভাবে অ্যাপ্লাই করলে দেন আপনি ভ্যাট কনসালটেন্ট হিসেবে নিয়োগ পাইলে আপনার যেই রেসপন্সিবিলিটি সেগুলো আপনি ঠিকমতো পালন করবেন। এমন যদি হয় যে আপনি ভ্যাট কনসালটেন্ট হিসেবে লাইসেন্স পাওয়ার পরে আপনি রেভিনিউ দেওয়ার জন্য, তারপর অন্য ধরনের কোনো অ্যাক্টিভিটিতে যুক্ত ছিলেন, আপনার কনসালটেন্ট হিসেবে আপনি আপনার ক্লায়েন্টকে এমন কোনো সহযোগিতা করেছেন যেটার কারণে গভর্নমেন্টের ভ্যাট ফাঁকি দিয়েছেন, সেটা আপনি সম্পৃক্ত ছিলেন, তাহলে কি হবে? আপনার লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হবে। তবে তার আগে আপনাকে কি করবে? একটা হিয়ারিং এর সুযোগ দিবে। কথা কি বুঝতে পারছি স্যার? আর এই যে এটা হচ্ছে যে ভ্যাট কনসালটেন্ট লাইসেন্সের গত এই লেটেস্ট যেটা সার্কুলার ছিল সেটা প্রত্যেক বছর সার্কুলারটা হয়, আর এটা জুলাইয়ের পর থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ থাকে। সার্কুলারের পরে অ্যাপ্লিকেশন করলে পরবর্তী বছরে মার্চ এপ্রিলের মধ্যে নর্মালি পরীক্ষাগুলো হয়। এইটুক ছিল আমাদের স্লাইডের ইস্যুজ। এখন আমরা বিডিএস এর যে এসআরওটা, সেই এসআরওটা সরাসরি দেখব। স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে স্যার? জি স্যার। এসআরও আসছে স্যার। আছে? জি স্যার। ওকে, দেখেন এসআরও নাম্বার কত? 82 স্যার। 182, 182 আইন। 182। হ্যাঁ, এই এসআরওর নামটা কি? এসআরওর নাম হচ্ছে উচ্ছে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা। কি নাম? জি স্যার। উচ্ছে মূল্য উৎসে সংযোজন মূল্য কর সংযোজন কর কর্তন ও আদায়। আদায় জি স্যার। বিধিমালা বিধিমালা। 2025। জি স্যার। এর আগে 2019-এর একটা ছিল, এখন আসছে কত? 2025। 25। এইটার মধ্যে আমরা যে ওই যে উচ্ছে কর্তনকারী সত্তা উইথহোল্ডিং এন্টিটি যে ডেফিনেশন শিখলাম, এই যে জি এখানে স্যার। আছে, এখানে দেওয়া আছে, ঠিক আছে, এই জায়গায় দেওয়া আছে, ক্লিয়ার? জি স্যার। তারপর হচ্ছে যোগানদারের যে ডেফিনেশন, এই যে এখানে দেওয়া আছে, রাইট? জি স্যার। ওকে, এখন আমাদেরকে যেটা করতে হবে, আস্তে আস্তে করে আমরা একটা করে বুঝবো। আমরা যারা সাপ্লাই করি, আমরা গুডস এবং সার্ভিস, কেউ গুডস সাপ্লাই করি, কেউ সার্ভিস সাপ্লাই করি, রাইট? জি স্যার। এখন আমরা আলোচনা করব সার্ভিস নিয়ে। কি নিয়ে? সার্ভিস নিয়ে স্যার। সার্ভিস নিয়ে। এখানে বলছে যে যেই সব ক্ষেত্রে উচ্ছে মূসক কর্তন করতে হবে, কার ক্ষেত্রে? যেসব সার্ভিসের সার্ভিসের ক্ষেত্রে ক্ষেত্রে উচ্ছে ভ্যাট কর্তন করতে হবে। আমাদের সার্ভিস গুলার সার্ভিস কোড হয় S01 S02.01 এভাবে দিয়ে 99 পয়েন্ট সামথিং পর্যন্ত, রাইট? জি স্যার। এই এতগুলা এইটা সার্ভিসের স্যার মধ্যে এটা শুরুটা কি স্যার? স্যার এই 001 থেকে শুরু স্যার। জি স্যার, S001 থেকে শুরু হয়। ওকে, S001 লাস্ট কত স্যার? 99 পয়েন্ট। কথা তো পুরোটা শোনেন না, সমস্যা তো ওই জায়গায়, আমি তো অলরেডি বলছি
যে 001 জি দিয়ে শুরু 99 হয় জি 99 পয়েন্ট সামথিং পর্যন্ত আছে। কথা অর্ধেক শুনেন স্যার অর্ধেক শুনেন না, এগুলো বিপদ। মাথার মধ্যে নিজে যেটা আছে এটাই নিয়ে খালি ঘুরতে থাকেন। আশেপাশে একটু আগে শুনেন, তারপর দেখবেন যে আপনার এগুলো সহজ হয়ে যাবে, ঠিক আছে? জি এই স্যার। যে এতগুলা সার্ভিস, তার মধ্যে শুধুমাত্র এখানে 44 সার্ভিসের নাম লেখা আছে। কয়টা সার্ভিস? 44 স্যার। 44। তাহলে এই এই মাত্র 44টা সার্ভিসের ক্ষেত্রে বলছে যে এইসব সার্ভিসের ক্ষেত্রে এই 44টা সার্ভিসের মধ্যে যে কোনো সার্ভিস আপনি কারো কাছ থেকে যদি নিয়ে থাকেন, তাহলে তার কাছ থেকে অবশ্যই এক্সট্রা ভ্যাট কাটতে হবে। কথা কি বুঝতে পারছেন স্যার? জি স্যার। জি স্যার এই লিস্টে যারা আছে তাদের ক্ষেত্রে শুধু কাটতে হবে, এই লিস্টে যারা আছে। তাদের থেকে কাটতে হবে স্যার। আর অন্য কোনো সার্ভিসের থেকে কাটতে হবে না। কথা কি মাথায় ঢুকছে না ঢুকে নাই? ঢুকছে স্যার। তাহলে আমি যদি কোনো সেবা নিয়ে থাকি কারো কাছ থেকে, সেবা সরবরাহ নিয়ে থাকি, সার্ভিস সাপ্লাই নিয়ে থাকি, তাহলে এইখানে যাদের লিস্ট আছে, এই 44টা লিস্ট আছে, এদের থেকে শুধু ভ্যাট কাটতে হবে অ্যাডসোর্সে। অন্য কারো কাছ থেকে অ্যাডসোর্সে ভ্যাট কাটতে হবে না। কথা কি ক্লিয়ার বুঝতে পারছি না কোনো কথা গ্যাপ আছে? না জি স্যার স্যার। ঠিক আছে বুঝতে পারছি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। এই লিস্টে যা আছে তাদের কাটতে হবে, অন্য কারো ক্ষেত্রে কাটতে হবে না। এটা হলো সেবার ক্ষেত্রে সহজ। কি এবার জি স্যার। জি, স্যার সহজ? এখানে দেখেন, এই যেমন আমরা অডিট ফার্ম, আমরা কত S 15% কত, স্যার। হ্যাঁ আমরা কততে পড়ি? S34 কত? 21 স্যার। 21 স্যার। এই সিরিয়াল যে 21। S34 এ অডিট এন্ড অ্যাকাউন্টিং ফার্ম। জি আমাদের স্যার। ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে? অ্যাডসোর্সে ভ্যাট কাটতে হবে, কাটতে রাইট? হবে স্যার। এইখানে যেসব সার্ভিসের নাম উল্লেখ আছে, এই 44টা সার্ভিসের মধ্যে যদি পড়ে, তাহলে অ্যাডসোর্সে কাটবেন, আর এর বাইরে পড়লে কাটবেন না। কথা ক্লিয়ার? জি জি স্যার। স্যার ওকে, তাহলে সার্ভিস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে যে কোন কোন সার্ভিসের এগেইনস্টে ভ্যাট কাটবো, কোনটার ক্ষেত্রে কাটবো না? আর না কোন স্যার, এই না সার্ভিস প্রশ্ন স্যার, আসার কোনো সুযোগ নাই স্যার। স্যার এইখানে একটু স্যার আমার একটু কোশ্চেন আছে স্যার জি স্যার বলেন, কথাতে স্যার আমি কোনো জানতে বুঝতে চাচ্ছি যে সমস্যা? স্যার এই যে প্রকুরমেন্ট স্যার এই যে এই এই মানে এই প্রকুরমেন্ট প্রোভাইডার যেটা স্যার, মনে করেন আমি স্যার লোকাল মার্কেট থেকে যে দোকান টোকান থেকে যে মালগুলো কিনি স্যার, এটা তো সাধারণত আমরা স্যার ওই যে প্রকুরমেন্ট হিসেবে আপনার হচ্ছে ওই কোডে যেটা আছে মনে করেন ওই যে 5% আর 10% স্যার, তো এইটা কি স্যার ঠিক আছে নাকি ট্রেডিং পর্যায়ে 7.5% হবে, কোনটা সঠিক? সেবা কি বিভিন্ন দোকান থেকে কিনা যায়? কথা যে না একটা স্যার, বলেন। সেবা স্যার বিভিন্ন দোকান থেকে কিনা জানে স্যার। স্যার আপনি তো কিন্তু বিভিন্ন দোকান থেকে স্যার আমি গুডস কিনছেন। না স্যার একটা কাইন্ডলি একটু বলি স্যার, আমি ওই যে ইসে দেখছি স্যার যে সরবরাহকারীর যে সংজ্ঞা ওইখানে স্যার সেবা এবং মানে গুডস দুইটাই বলছে স্যার আর কি। সেটা তো বুঝছি, আপনি যে বলছেন যে আপনি দোকান দোকান থেকে এটা থেকে সেটা থেকে খুচরা কিনেন, প্রিন্টিং স্টেশনারি এই সেই জিনিসপত্র কিনছেন, এটা কি আসলে কি আপনি সেবা কিনছেন? ওখানে তো বলছে, কিন্তু আসলে না বাস্তবে স্যার কি এটা এটা গুডস হয়? কিনছি স্যার। গুডস নিচ্ছি তাহলে? না গুডস কিনছি স্যার। জি। হ্যাঁ, কথাটা তাহলে গুডস আর সার্ভিস কি এক কথা? না স্যার এক কথা না। তাহলে আমরা তো সার্ভিসের মধ্যে আছি। যোগানদার হিসেবে যদি আপনি কোথাও সাপ্লাই সার্ভিসের দেন, কথা একটু শেষ করি, যোগানদার জি হিসেবে স্যার। যদি আপনি কোথাও সাপ্লাই দেন, জি তাহলে যোগানদারকে জি গুডস সাপ্লাই হিসেবে ট্রিট করে না তাকে। যোগানদারের এটা কোনো ট্রেডার না, যোগানদার এটা হচ্ছে একটা সার্ভিস। যোগানদার এটা কি একটা সার্ভিস স্যার। সার্ভিস। এই যে দেখেন 22 নাম্বার, দেখেন যোগানদার এটা কি? জি স্যার এটা একটা সেবা। সার্ভিস স্যার। কি কি কেন সেবা? কারণ আপনি কোনো গুডস জি এর ট্রেডিং করেন না, আপনি কোনো ম্যানুফ্যাকচারিং করেন না, আপনি কোনো একটা কাজ পাইলে কেউ দিলে আপনি এটা বিভিন্ন জায়গায় কালেক্ট করে নেন, সাপ্লাই দেন। এটা হচ্ছে আপনি সেবা দিচ্ছেন। ও আচ্ছা আচ্ছা জি জি। ধন্যবাদ। তাহলে এখানে যে 44টা সেবার কথা বলা আছে, সার্ভিসের ক্ষেত্রে এই সেবার ক্ষেত্রে মাত্র এই লিস্টে যারা আছে তাদের ক্ষেত্রে ভ্যাট কাটবো, অন্যদের ক্ষেত্রে কাটবো না। কারো মাথায় কি আরো কোনো জটিল বুদ্ধি করতেছে নাকি এটা একটুকে মনে রাখা যাবে? স্যার একটা যোগ হয়েছে নতুন, যেটা কমিউনিটি সেন্টারে অ্যাড হয় নাই মনে হয়। এভাবে একটু ওয়েট করো না, অস্থির হইলে তো সমস্যা। এখানে কি দেখতেছো? এটা অ্যাড না হওয়ার কি আছে? এখানে যেটা আছে, তুমি যে ইংলিশ বলতেছ, এইটা আমার কি এসআরওটা? এটা কি আমার এসআরও না গভর্নমেন্টের এসআরও? গভর্নমেন্ট স্যার। এই এসআরওতে এই 44টা সেবার কথাই বলা আছে। এই যে দেখো, আছে জুবায়ের। হ্যাঁ আছে স্যার, সরি 43 ছিল তোমার একটা আমি গুলি 44। করে দিব একেবারে, তুমি হাজারবার ট্রেনিং করে কোনো লাভ নাই, কারণ তুমি অস্থির প্রকৃতির।
আগে ছিল 43টা সেবা, এখন কয়টা সেবা হয়েছে? 44টা স্যার। তো তুমি তো কোনো কিছুর ভিতরেই ঢোকো না, এই উপরে এরকম করে করে কিন্তু এক সময় মানুষের কাছে যখন তুমি কোম্পানির চাকরি করবা বা অন্য জায়গায় সেবা ইয়ে করবা, তখন কিন্তু তোমার কাছ থেকে মানুষ এক সময় সার্ভিস আর নিবে না, কারণ বুঝবে যে তোমার ইন ডেপথ নলেজটা নাই, তুমি উপর উপর খালি বলো। কথা কি বুঝতে পারছো জুবাইর? তোমাকে আরো অনেক বেশি সিরিয়াস হইতে হবে, আর একটু ধীর স্থির হইতে হবে, ঠিক আছে? তাহলে এখানে যে লিস্ট আছে এই লিস্টের বাইরে সেবার ক্ষেত্রে আমাদের চিন্তা করার দরকার নেই, কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে। আর এর বাইরে যাদের বেশি বুদ্ধি থাকবে তারা বিপদে করতে হবে স্যার। পড়বে ইনশাল্লাহ। আচ্ছা, এরপর আমরা একটা ক্লাসে বলছিলাম রিভার্স চার্জ, মনে আছে কিনা? রিভার্স চার্জ ইয়েস স্যার, রিভার্স চার্জের কথা বলছিলাম। জি স্যার। বলছিলাম। রিভার্স চার্জ কখন হয়? যখন আমরা সার্ভিস ইম্পোর্ট করি, আমদানি করি, রাইট? সেবা রাইট আমদানি স্যার। করি। জি স্যার। জি স্যার। সেবা আমদানি করলে সেখানে আমরা কি শিখছিলাম? যে এটাকে একবার আউটপুটে দেখাইতে হবে, একবার ইনপুটে দেখাইতে হবে স্যার। মনে আছে কিনা, না ভুলে গেছি? মনে স্যার আছে স্যার। এই যে এখানে তাই বলছে, কোন অনিবন্ধিত ব্যক্তি কর্তৃক সেবা যদি আমদানি, অনিবন্ধিত, খেয়াল করেন শব্দটা কি? অনিবন্ধিত। তার মানে যিনি সার্ভিসটা ইম্পোর্ট করে ভ্যাট রেজিস্ট্রেশন নাই। যেমন আপনি একটা সার্ভিস ইম্পোর্ট করছেন, জি আপনার স্যার। ভ্যাট রেজিস্ট্রেশন নাই, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে কি আপনি ভ্যাটের টাকাটা আপনার কোর্টে জমা দিতে পারবেন? না স্যার, না আমার তো স্যার। স্যার নিবন্ধনই নাই স্যার, কিভাবে দিব স্যার? ওকে। তাহলে এই ক্ষেত্রে কি করবে? এই যে আপনার পেমেন্টটা কে করবে? আপনি যে বিদেশ থেকে সার্ভিস ইম্পোর্ট করছেন, এটার সাপ্লায়ারকে পেমেন্টটা কার মাধ্যমে করবেন? ব্যাংকের মাধ্যমে। জি স্যার। আপনি বিদেশে টাকা পাঠাবেন কি সরাসরি পাঠাতে পারবেন, না ব্যাংকের মাধ্যমে পাঠাতে হবে? ব্যাংকের মাধ্যমে স্যার। তাহলে ব্যাংক যখন এইটার টাকা তার ফরেন সাপ্লায়ারকে পেমেন্ট করতে যাবে, তখন অ্যাট সোর্সে ভ্যাটটা কালেক্ট করে গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দিবে, এবং ওই ব্যাংকের ভ্যাটের যে রিটার্ন সেখানে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দেখাবে। কেন ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দেখাবে? কারণ আমরা যদি কারো কাছ থেকে অ্যাট সোর্সে ভ্যাট কাটি, তাহলে কি আমার ভ্যাট লাইবিলিটি বাড়ে না কমে? ব্যাংক লায়াবিলিটি বাড়ে স্যার। পারে। তাহলে আমরা কি করবো? ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিব। কথা ক্লিয়ার বুঝতে পারছি কিনা? জি স্যার। তাহলে জি যার স্যার। ভ্যাট রেজিস্ট্রেশন নাই, যার ভ্যাট রেজিস্ট্রেশন নাই কিন্তু সার্ভিস ইম্পোর্ট করছে, তাহলে তো সে তার রিটার্ন নাই, ভ্যাটের রিটার্ন নাই। ভ্যাটের রিটার্ন থাকলে না সে ভ্যাট জমা দিবে, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দেখাবে, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দেখাবে, রাইট স্যার? জি স্যার। জি স্যার। কিন্তু নাই, কিন্তু তার তো এটা নাই। তাহলে তার এটা কি করবে? যেই ব্যাংকের মাধ্যমে সে তার ফরেন সাপ্লায়ারকে পেমেন্ট করতে যাবে, সেই ব্যাংকের দায়িত্ব হচ্ছে 15% ভ্যাট তার কাছ থেকে আদায় করে গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দিবে। আর ব্যাংকের যে ভ্যাটের রিটার্ন, সেখানে ব্যাংক অ্যাট সোর্সে যেহেতু ভ্যাট কাটছে, সেজন্য সে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দেখাবে। কথা কি বুঝতে পারছি না পারি নাই? জি স্যার পারছি। জি স্যার। জি স্যার। ওকে। এখন যদি আমার ভ্যাটে, যেমন আমি সার্ভিস ইম্পোর্ট করছি, আমার ভ্যাটের রেজিস্ট্রেশন আছে, আমার কি ভ্যাটের রেজিস্ট্রেশন আছে স্যার। রেজিস্ট্রেশন আছে, তাহলে আমার দায়িত্ব আমি কি করব? ভ্যাটটা গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দিব, জমা দিয়ে সেটা একবার আউটপুট ট্যাক্সে দেখাবো, একবার ইনপুট ট্যাক্সে দেখাবো, রাইট? জি স্যার। এখন যদি এমন হয় যে না, আমি গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দেই নাই, গভর্নমেন্ট ট্রেজারিতে ভ্যাটটা জমা দিন। জমা দেই নাই, ব্যাংকের মাধ্যমে আমি ফরেন সাপ্লায়ারকে পেমেন্ট করতে যাব, তারা আমার কাছে চাইবে যে তুমি যে টাকাটা চাচ্ছ সেটা জি কাগজ স্যার। দাও, রাইট? যদি আমি এই কাগজটা দিতে ব্যর্থ অথবা কম জমা দিচ্ছি এরকম কাগজ দেই, তাহলে ব্যাংক কি করবে? ভ্যাট না দেওয়া থাকলে আমার কাছ থেকে পুরোটা আদায় করবে, আর যদি দেওয়া থাকে, কম যদি দেই, তাহলে যেটুকু কম সেটা আমার কাছ থেকে আদায় করে নিয়ে গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দিবে। ক্লিয়ার? তাহলে জি যদি স্যার। রেজিস্ট্রেশন থাকে, আমার প্রথম দায়িত্ব আমি ভ্যাটটা জমা দিব, আর যদি আমি ব্যর্থ হই তাহলে ব্যাংক আমার কাছ থেকে কালেক্ট করে জমা দিবে। কথা কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আর যদি ভ্যাট রেজিস্ট্রেশন না থাকে, সরাসরি ব্যাংকের দায়িত্ব, ব্যাংক টাকাটা কালেক্ট করে জমা দিবে। পার্থক্য একটুকুই। যদি রেজিস্ট্রেশন থাকে, আমি নিজে জমা দিব, প্রথম কাজ আমার। যদি আমি না জমা না দেই, তাহলে ব্যাংক আমার কাছ থেকে কালেক্ট করে জমা দিবে। ক্লিয়ার? রাইট স্যার। জি স্যার। এরপর হচ্ছে, আমরা যে বিভিন্ন জায়গায় গভর্নমেন্টের কাছ থেকে বিভিন্ন ধরনের সার্ভিস নেই না স্যার? জি স্যার। যেমন আমাদের গাড়ির লাইসেন্স লাগে, আমাদের কি বলে রেজিস্ট্রেশন রিনিউয়াল, বিভিন্ন ধরনের পারমিট নেই, এগুলোর ক্ষেত্রে গভর্নমেন্টের কে আমাদের কি দিতে হয়? ফি দিতে হয় না? জি স্যার। রেভিনিউ দিতে হবে স্যার। জি স্যার। এই ফি এর উপর যে ভ্যাটটা, সেই ভ্যাটটা
যারা এরকম আপনাকে রিনিউয়াল বা পারমিশন বা লাইসেন্স দিচ্ছে, যেমন আপনি সিটি কর্পোরেশনের লাইসেন্স দিতে যাচ্ছেন, সেটা রিনিউয়াল করতে যাচ্ছেন, তাহলে সিটি কর্পোরেশনের দায়িত্ব হচ্ছে এটার উপর যেই ভ্যাটটা, সেই ভ্যাটটা সহ আপনার কাছ থেকে আদায় করা। ক্লিয়ার? জি স্যার। তারপর বলেছে যে স্থান স্থাপনা ভাড়া, আপনার অফিস ভাড়া, দোকান ভাড়া, তাই না, বাসা ভাড়া, যাই হোক, এই যে ভাড়া, ভাড়ার ক্ষেত্রে বলছে স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণকারী, ভাড়া গ্রহণকারী তার মানে কি, ভাড়াটিয়া, ভাড়া গ্রহণকারী মানে কি, ভাড়াটিয়া স্যার। ভাড়াটিয়া। ভাড়াটিয়া যদি নিবন্ধিত হন, ভাড়াটিয়া যদি ভ্যাট রেজিস্ট্রেশন থাকে, ভাড়াটিয়া যদি কি থাকে, ব্যাট রেজিস্ট্রেশন থাকে স্যার। তাহলে উনি কি করবেন, ওই ভাড়ার উপর যে ভ্যাটটা, সেটা ভ্যাট রিটার্নে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দেখাবে। কি দেখাবে? ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। গত ক্লাসে আমরা দেখাইছিলাম 27 নম্বর নোটে ইনক্রিজিং 27 অ্যাডজাস্টমেন্ট যাবে দেখাবে, স্যার, রাইট? জি হ্যাঁ। জি এবং 27 যাবে। তারপরে কি করে, মাস শেষে সে অ্যাডজাস্টমেন্ট নেওয়ার পরে তার যেই যা হওয়া, যদি এখানে অ্যাড ব্যাক করে নেট পেয়েবল যা হয় সেটা হবে। তার মানে তার ক্ষেত্রে শুধুমাত্র বলছে যে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিলে যেটা অটোমেটিক হয় সেটা পরে দেখা যাবে, রাইট? কিন্তু যার ভ্যাট রেজিস্ট্রেশন জি নাই, স্যার। যার ভ্যাট রেজিস্ট্রেশন নাই, সে কি নাই। করবে, ওই স্থান স্থাপনা ভাড়ার উপর যেই ভ্যাটটা, সেটা সরাসরি গভর্নমেন্টের কোডে, চালানে জমা দিয়ে দিবে। ক্লিয়ার? তাহলে যার ভ্যাট রেজিস্ট্রেশন হুম। থাকবে সে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দেখাবে, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দেখালে তো তার ভ্যাট লাইবিলিটি বেড়ে গেল। আবার তার অন্যান্য ভ্যাটের অ্যামাউন্টের সাথে অ্যাডজাস্টমেন্ট করে যদি ভ্যাট পেমেন্ট করার দরকার সেটা করবে, না করলেও তো অ্যাডজাস্টমেন্ট হলে তো গভর্নমেন্টের সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, রাইট? আর যার ভ্যাট জি রেজিস্ট্রেশন স্যার। নাই, সে সরাসরি গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দিয়ে দিবে। ক্লিয়ার? জি তাহলে আমরা এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করলাম, এই সবগুলো হচ্ছে কি, সার্ভিস নিয়ে। কি নিয়ে? সার্ভিস সার্ভিস নিয়ে, নিয়ে সেবা। স্যার। তাহলে সার্ভিসের ক্ষেত্রে আমরা কি শিখলাম, এই 44টা যে লিস্ট আছে, এই লিস্টের বাইরে কোনো সেবার ক্ষেত্রে ভ্যাট কাটতে হবে না। ক্লিয়ার? জি স্যার। ওকে। আর যদি সার্ভিস ইম্পোর্ট হয়, সেক্ষেত্রে যদি যার ভ্যাট রেজিস্ট্রেশন আছে, তাহলে সে নিজে ভ্যাটটা জমা দিয়ে চালানটা ব্যাংকে দিবে। আর যদি না জমা দেয়, তাহলে ব্যাংক তার কাছ থেকে আদায় করে জমা দিবে। আর যার ভ্যাট রেজিস্ট্রেশন নাই, তার কাছ থেকে ব্যাংক কি করবে, ভ্যাটটা কালেক্ট করে গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দিবে। ক্লিয়ার? জি স্যার। ওকে। আর যারা বিভিন্ন ধরনের পারমিশন, লাইসেন্স বা পারমিট দেয়, তাদের ক্ষেত্রে হচ্ছে তারা যেই এই ইনকাম তাদের হবে, সেই ইনকামের উপর ভ্যাটটা আদায় করে নিবে, রাইট? এটা হচ্ছে আদায়। স্থান স্থাপনা ভাড়ার ক্ষেত্রে হচ্ছে যিনি ভাড়াটিয়া, তার দায়িত্ব হচ্ছে, যদি সে ভ্যাট রেজিস্টার্ড পার্সন হয়, তাহলে এটা ভ্যাটের অ্যামাউন্টটা কি করবে, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দেখাবে তার রিটার্নে। আর যদি ভ্যাট রেজিস্টার্ড পার্সন না হয়, তাহলে ওই ভ্যাটের অ্যামাউন্টটা গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দিয়ে দিবে। এটা হচ্ছে সার্ভিসের ক্ষেত্রে। ওকে। এখন দেখেন যোগানদারের অবস্থা কি হয়েছে। প্রথমে আমরা এখানে যোগানদার শিখছিলাম যে যারা এরকম টেন্ডার এর মাধ্যমে ছিল। এখানে এসে বলছে কি, প্রজ্ঞাপন দ্বারা অবিভক্ত, প্রজ্ঞাপন দ্বারা, তার মানে কি এসআরও দ্বারা এক্সাম্পটেড কোন পণ্য বা সেবা, কোন পণ্য বা সেবা যোগানদার কর্তৃক সরবরাহ প্রদান করলে সেইটা দেখেন মনে করেন কাছে একটা, হ্যাঁ, এই সাপ্লাইটা যেটা দিচ্ছে, যে আইটেমটা দিচ্ছে, সেই আইটেমটা এসআরওর মাধ্যমে এক্সাম্পটেড, সেই আইটেমটা কি এসআরওর মাধ্যমে ভ্যাট এক্সাম্পটেড। কথা কি বুঝতে পেরেছি? এখন আপনার কাছে যদি কেউ এসআরওর মাধ্যমে ভ্যাট এক্সাম্পটেড গুডস সাপ্লাই দেয়, তাহলে আপনি নরমালি কি হওয়ার কথা, এটার উপর তো ভ্যাট নাই, রাইট? তাহলে ভ্যাট, জি তার কাছে কি ভ্যাট নাই, তাহলে ভ্যাট কি কাটার কথা? নো। কিন্তু এখানে বলছে যে শুধুমাত্র ফার্স্ট শিডিউলের মাধ্যমে এক্সাম্পটেড হইলে, এই ধরনের গুডস যদি কেউ সাপ্লাই দেয় যোগানদার হিসেবে, কি হিসেবে, দোকানদার হিসেবে। যোগানদার হিসেবে যদি কেউ ফার্স্ট শিডিউলটা সাপ্লাই দেয়, তাহলে ভ্যাট ডিডাকশন করার কিছু নাই। কিন্তু যদি এসআর এর মাধ্যমে এক্সাম্পটেড জিনিসও সে সাপ্লাই দেয়, তাহলে সেটার ক্ষেত্রে যোগানদার হিসেবে ভ্যাট কাটতে হবে। কি হিসেবে ভ্যাট কাটতে হবে? দোকানদার হিসেবে অ্যাড করতে হবে। তাহলে 10% কাটতে হবে। দেখেন, তাহলে যে গুডসটা আপনাকে সাপ্লাই দিচ্ছে এটা এক্সাম্পটেড, তার মানে ভ্যাট নাই, কিন্তু সেটাকে যোগানদার হিসেবে 10% ভ্যাট কাটতে হবে। কথা কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে যোগানদার হিসেবে যদি কেউ আপনার কাছে সাপ্লাই দেয় এসআর এর মাধ্যমে এক্সাম্পটেড গুড বা সার্ভিস, তাহলে সেটা যোগানদার হিসেবে তো ব্যাট কাটতে হবে। ভ্যাট কাটা লাগবে। ক্লিয়ার? জি যোগানদারের স্যার। রেট হচ্ছে 10%। কত? 10 স্যার। ওকে।
তারপরে এই জায়গায় এসে দেখেন আরেক গিট্টু লাগাই দিচ্ছে। এখানে বলছে যে ম্যানুফ্যাকচারার ছাড়া, কি ছাড়া, ম্যানুফ্যাকচারার স্যার আছে। ম্যানুফ্যাকচার হিসেবে রেজিস্টার্ড নয়, অন্য কোনো কিছু হিসেবে রেজিস্টার্ড আছে, তাহলে ম্যানুফ্যাকচার হিসেবে রেজিস্টার্ড না এমন কোন ব্যক্তি যদি উৎসে কর্তনকারী সত্তার নিকট কার কাছে সাপ্লাই দিচ্ছে, উৎস কর্তনকারী সত্তা। সরকার নিকট। তাহলে যারা উইথহোল্ডিং এন্টিটি তাদের কাছে যদি আপনি আপনি ম্যানুফ্যাকচারার না, আপনি কোন উইথহোল্ডিং এন্টিটির কাছে যদি কোটেশনে দরপত্র বা কার্যাদেশ বা অন্য কোনো ভাবে সাপ্লাই দেন, তার মানে এটা কোটেশন না হইলো, এটা যদি উচ্চ কর্তনকারী সত্তার কাছে আপনি সাপ্লাই দেন, তাহলে আপনাকে কি হিসেবে কনসিডার করা হবে? যোগানদার হিসেবে। যোগানদার। দেখেন আপনি একজন ট্রেডার, আপনার গুডসটা যেটা আপনি সাপ্লাই দিবেন এটা আপনার ভ্যাটের রেট হচ্ছে 7.5%। কত পার্সেন্ট? 7.5%। মনে করেন আপনি কোন একটা কোম্পানির কাছে সাপ্লাই দিচ্ছেন, তাহলে কোম্পানি কি উইথহোল্ডিং এন্টিটি না? উইথহোল্ডিং এন্টিটি স্যার। অবশ্যই। তাহলে উইথহোল্ডিং এন্টিটির কাছে যদি আপনি সাপ্লাই দেন, তাহলে বলছে যে আপনাকে কি হিসেবে কনসিডার করবে? যোগানদার হিসেবে 10%। 10%। তাহলে মূল কথা হইলো, তাহলে কারা শুধুমাত্র এই এটার বাইরে আছে? উৎপাদক। ম্যানুফ্যাকচারার ছাড়া। তাহলে ম্যানুফ্যাকচারার ছাড়া আর বাকি সবাই বিপদে আছে, রাইট? স্যার। তাহলে শুধুমাত্র ম্যানুফ্যাকচারারের ক্ষেত্রে বলছে যে তারটা যোগানদার হিসেবে কনসিডার হবে না। ম্যানুফ্যাকচারার ছাড়া বাকি অন্য যে কেউ যদি উইথহোল্ডিং এন্টিটির কাছে সাপ্লাই দেয়, তাহলে তাকে কি হিসেবে কনসিডার করা হবে? যোগানদার হিসেবে যোগানদার স্যার। হিসেবে। আচ্ছা, স্যার যদি ম্যানুফ্যাকচারার দেয় সেক্ষেত্রে কি হবে স্যার তাহলে? এটা আসি তো হবে স্যার, না। একটা কথা তো শেষ করতে হবে, আমি শেষ করছি, আমি জাস্ট যেটুকু বলছি একটু বুঝছেন কিনা? জি। জি স্যার। এখন বলছে যে কোন ক্ষেত্রে অ্যাড সোর্সে ভ্যাট কাটা লাগবে না? গুডস সাপ্লাইয়ের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? গুডস সাপ্লাইয়ের ক্ষেত্রে, পণ্য সরবরাহের ক্ষেত্রে কোন ক্ষেত্রে অ্যাড সোর্সে ভ্যাট কাটা লাগবে না? এর মধ্যে প্রথমটা বলছে যে উৎপাদনকারী, কি ম্যানুফ্যাকচারার। এখানে আসলে এই পার্সেন্টেজটা মনে রাখার আমি বলবো দরকার নাই, কারণ ম্যানুফ্যাকচারার হইলে 6.3 এর মাধ্যমে যদি সাপ্লাই দেয় তাহলে তার কাছ থেকে ভ্যাট কাটতে হবে না। ম্যানুফ্যাকচারার হইলে 6.3 এর মাধ্যমে যদি সাপ্লাই দেয় তাহলে কি করা লাগবে না? তাহলে কাটা লাগবে না স্যার ভ্যাট। ভ্যাট কাটা লাগবে। তাহলে ম্যানুফ্যাকচারার যদি 6.3 এর মাধ্যমে সাপ্লাই দেয় তাহলে ভ্যাট কাটতে হবে না। ক্লিয়ার? জি স্যার। এখন এখানে দেখেন আইনে 15% রিডিউস রেট এই সে কত কাহিনী বলছে, এত কাহিনী মনে রাখার দরকার আছে? পেঁচাইছে স্যার, কনফিউশন ক্রিয়েট কারণ করেছে। সে তো ম্যানুফ্যাকচারার হলে 6.3 তে সাপ্লাই দিলে আপনি বলছেন তার থেকে কাটতে হবে না, তাহলে এখানে সব রেট এখানে বলার দরকার আছে স্যার? জি স্যার। ওকে। তাহলে 6.3 এর মাধ্যমে যদি সে কোনো ম্যানুফ্যাকচারার সাপ্লাই দেয় তাহলে তার কাছ থেকে কি ভ্যাট কাটতে হবে না। ক্লিয়ার? এখন ম্যানুফ্যাকচারার ছাড়া যদি অন্য কেউ অন্য কোনো ব্যবসায়ী সাপ্লাই দেয় তাহলে তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে মাত্র বলছে কোনটা, তার ক্ষেত্রে আবার 15% নিচের গুলা ক্ষেত্রে কাটতে হবে। 15% যদি হয় কি হয়? তাহলে মনে করেন একজন ট্রেডার সাপ্লাই দিছে, গুড সাপ্লাই দিছে 6.3 তে, কিসে করছে? 6.3 তে। 6.3 তে, এবং ভ্যাটের রেট কত পার্সেন্ট ধরছে? 15%। 15%। তাহলে তার ভ্যাট কাটতে হবে না, তবে একটা শর্ত আছে। কি আছে? আরো একটা শর্ত আছে। তাহলে তিনটা জিনিস, একটা হলো সে 6.3 এর মাধ্যমে সাপ্লাই দিতে হবে, 15% রেটে সাপ্লাই দিতে হবে, দুইটা। 3 নাম্বার হচ্ছে সে যে রেগুলার ভ্যাট রিটার্ন সাবমিট করে এটার একটা প্রমাণপত্র লাগবে, যেমন তার মূসক সম্মাননা পত্র থাকতে পারে, অথবা ভ্যাট অফিস থেকে কোনো একটা সার্টিফিকেট থাকতে পারে। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। তাহলে সেক্ষেত্রে তাহলে কোন সাপ্লায়ার যদি গুড সাপ্লাই করে 6.3 তে 15% রেটে, 6.3 তে 15% রেটে, তাহলে তার কাছ থেকে ভ্যাট কাটবো না যদি কি হয়, সে যে রেগুলার ভ্যাট রিটার্ন সাবমিট করতেছে এটার প্রমাণ দেখাইতে পারে। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। তাহলে এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় গুডস সাপ্লাইয়ের ক্ষেত্রে কোন ক্ষেত্রে ভ্যাট কাটতে হবে না, কেউ কি বলতে পারবেন? 6.3 তে সাপ্লাই দিলে 15% রেটে। প্রথম বলতে হবে 15% যে রেটে। উৎপাদনকারী 6.3 তে সাপ্লাই দিলে তার কাছ থেকে কাটতে হবে না। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। নাম্বার 1। নাম্বার 2 বলতে হবে যে কোন ব্যবসায়ী মানে ট্রেডার
ট্রেডার যদি কোনো ব্যবসায়ী যদি কি করে 6.3-তে 15% রেটে সাপ্লাই দেয় এবং তার যদি ভ্যাট রিটার্ন যে সাবমিট করে রেগুলার সেটার কোনো প্রমাণপত্র থাকে। ক্লিয়ার? আর উৎপাদনকারী কি স্যার 15% অথবা রিডিউসিং পিরিয়ডে যেটাতেই দেখ মূসক 6.3 তাহলে তার কাছ থেকে কাটবে না, তাই তো? এই জোবাই, তোমার কি বুদ্ধি কম আছে মাথায়? এতক্ষণ তো এটাই বললাম। আমি এতক্ষণ ধরে বললাম যে উৎপাদনকারী জাস্ট 6.3-তে দিলেই তার কাছ থেকে কাটতে হবে না, এখানে যত রেট আছে এগুলো অযথা দিছে। আরেকজন বললো যে স্যার এটা পেঁচাইছে। তুমি হঠাৎ হঠাৎ করে এমন এমন কথা বলো, স্যার এটা মাথায় স্যার নষ্ট আমি তো করছো। প্রবলেম ফেস করতেছি স্যার, এটা জিনিসটা আমাকে স্যার উৎপাদনকারী তাহলে হওয়ার তুমি তো সত্ত্বেও আমাকে তুমি তো সুনির্দিষ্ট ফেস করবাই, মানে কারণ হচ্ছে 7-10% তুমি দেওয়ার পরে নিজেই কাটতেছে একটা স্যার, বুঝতে পেঁচানো পারছেন? লোক। তোমাকে বলছে যে ম্যানুফ্যাকচারার হইলে সে যদি 6.3 মাধ্যমে সাপ্লাই দেয় তার কাছ থেকে ভ্যাট কাটতে হবে না। তো এখানে কি বলছে 15% হ্রাসকৃত হার সুনির্দিষ্ট যে তার কিছু বাদ মানে না, আছে। কি করবো স্যার তাহলে? সে তোমার কি কাটবেই ঘটনা, সেটা। তুমি যে কি উৎপাদনকারী না কি সমস্যা সেটা তো জানি না। কি মানে আমি কি জানি তোমার ঘরে কি সমস্যা? ওকে, এই যে দেখেন আমরা বলছিলাম যে ওই সেবা যদি কিছু থাকে তাহলে কাটতে হবে না। এই যে এটা এখানে বলছে যে যেসব সেবার লিস্টটা কোথায় আছে ওই চুটার টেবিলে নাই, কিন্তু 6.3 সাপ্লাই দিছে, তাহলে যদি 6.3-র মাধ্যমে কেউ সার্ভিস সাপ্লাই দেয় আর ওই 44টা যে লিস্ট আছে সেখানে নাম না থাকে তাহলে হবে হবে না। না। এ হচ্ছে যে জ্বালা তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ, টেলিফোন, মোবাইল এগুলোর ক্ষেত্রে ভ্যাট কাটতে হবে না, কারণ আপনি ইলেকট্রিসিটি বিল দেন, ভ্যাট সহ জমা দেন না স্যার, নাকি ভ্যাট ভ্যাট কেটে কাটে জমা দেন? দিই আচ্ছা, তো তো এই উল্টা পাল্টা সব বলতেছে। ইনক্লুডিং থাকে স্যার। হ্যাঁ, ইনক্লুডিং থাকে তো আপনি কি ভ্যাটটা কেটে রেখে তারপর টাকা জমা দেন না ভ্যাট সহ জমা দেন? ভ্যাট সমাজ জমা দিচ্ছে স্যার। একটা তাহলে মানে না অন্য রিলেটেড স্যার, গ্যাসের যে বিলগুলো আমাদের কাছে আসে অফিসিয়ালি স্যার, ওখানে তো স্যার মনে করেন ভ্যাট ইনক্লুডেড, কিন্তু আমার কি ট্যাক্স কাটতে হবে স্যার? মানে জাস্ট আপনি তো স্যার সব ব্যাপারেই জানেন, এই জন্য হ্যাঁ, জিজ্ঞেস ট্যাক্স করলাম তো স্যার। কাটতেই হবে। স্যার ট্যাক্স কি ওই যে 0.6% মানে ওই যে একটা রেট আছে স্যার, ওই রেটে স্যার? ওইখানে স্ল্যাব যে রেট আছে সেই রেট অনুযায়ী কাটতে হবে। হ্যাঁ, জি স্যার। মানে ট্যাক্স ইউটিলিটিতে কাটতে হবে। অনেকের ধারণা ইউটিলিটি হইলেই ট্যাক্স হবে না স্যার, সেই জন্যই বললাম স্যার। না না, ট্যাক্সের মাপ নাই। হ্যাঁ, জি স্যার। ভ্যাটে ভ্যাট কাটতে হবে না, ভ্যাটটা দিয়ে দিতে হবে, ট্যাক্সটা কাটতে হবে। হ্যাঁ, স্যার আচ্ছা, বিদ্যুৎ বিলের পরে ট্যাক্স নেই, অন্যগুলোর পরে তাহলে হবে স্যার, বুঝতে পারছি স্যার, ঠিক আছে। আইনের প্রথম তফসিল ফার্স্ট শিডিউলে যাই কিছু সাপ্লাই দেখ না কেন, যেখানেই দেখ না কেন, যেভাবেই দেখ না কেন, ফার্স্ট শিডিউলে কোনো কিছু সাপ্লাই দিলে কি হবে না, ভ্যাট কাটতে হবে না। ক্লিয়ার? জি স্যার। তারপর যে শূন্য হার বিশিষ্ট সাপ্লাইয়ের ক্ষেত্রে কি করতে হবে না, ভ্যাট কাটতে হবে না। তার মানে এক্সপোর্ট, তাই না? এক্সপোর্ট বা ডিম এক্সপোর্ট। এছাড়া দুইটা জিনিস ব্যতিক্রম আছে, এটা মনে রাখতে হবে। একটা হলো ওই যারা বিজ্ঞাপনী সংস্থা, যেমন এই পেপার, পত্রিকা, টেলিভিশনের জন্য বিভিন্ন জায়গা ছোট ছোট এজেন্সি থাকে, অ্যাডভার্টাইজিং এজেন্সি। হ্যাঁ, তারা যেই ইনভয়েসটা করে 6.3টা, সেই 6.3টা এআরও অথবা আরওর দ্বারা প্রত্যায়িত না হইলে তার কাছ থেকে ভ্যাট কাটতে হবে। তার কাছ থেকে কি কাটতে হবে? ভ্যাট ভ্যাট কাটতে কাটতে হবে। হবে তাহলে স্যার। যদি এই বিজ্ঞাপনী সংস্থার 6.3টা আরও বা এআরও দিয়ে সত্যায়িত করা থাকে তাহলে আপনি ভ্যাট কাটবেন না, যদি সত্যায়িত করার কপি না দেয় তাহলে ভ্যাট কাটবেন। কথা কি বুঝতে পারছি স্যার? এরপর যারা ফার্নিচার ম্যানুফ্যাকচারার, যারা কি ফার্নিচার ম্যানুফ্যাকচার। এইটা একটু ব্যতিক্রম, যারা ফার্নিচার ম্যানুফ্যাকচারার তারা যদি 15% রেটে প্রদর্শন পূর্বক আপনার 6.3 ইস্যু করে এবং সেটা যদি আরও বা এআরও দ্বারা কি হয়, সত্যায়িত হয়, তাহলে আপনি তার কাছ থেকে অ্যাসোসিয়েট ভ্যাট কাটবেন না। তাহলে 15% রেট উল্লেখ করে 6.3-তে যদি ফার্নিচার ম্যানুফ্যাকচারার ইনভয়েস করে এবং সেটা যদি আরো এআরও দ্বারা সত্যায়িত থাকে তাহলে আপনি ভ্যাট কাটবেন না। যদি সত্যায়িত না থাকে তাহলে কি করবেন? ভ্যাট কাটবেন। এরপরে বলছে যে ও যারা পজ মেশিনের মাধ্যমে বিক্রি করে তাদের কাছ থেকে আপনি ভ্যাট কাটবেন, যেমন আগোরা, স্বপ্ন, বিভিন্ন জায়গায় কি আছে তাদের পজ মেশিনে যারা বিক্রি করে
তাদের কাছ থেকে ভ্যাট কাটবেন না, কারণ তাদের এইটা সরাসরি এনবিআরএস সার্ভারের সাথে লিঙ্ক আছে। আপনার ওই রিসিপ্টটা আপনি শুধু নিবেন। আপনার যদি ওই রিসিপ্টটা দেয়, মূসক চালানটা দেয় পজ মেশিন থেকে, তাহলে আপনি তার কাছ থেকে ভ্যাট কাটবেন না। কথা কি বুঝতে পারছি স্যার? স্যার এটা আমার একটা কোশ্চেন ছিল স্যার, অনেক ধন্যবাদ স্যার, কোশ্চেনের অ্যান্সারটা আমি পেয়ে গেছি স্যার। স্যার মানে 6.3 যদি পজে কখনো হয়, কনফার্ম আমার ব্যাট না কাটলে সমস্যা নাই স্যার, তাই তো? এই যে এখানে লেখা আছে, আমি তো আলাদা করে কিছু বলতেছি না, এই জায়গায় লেখা আছে, ঠিক আছে? জি স্যার। জি। তারপর হচ্ছে এই যে স্যার অনেক ক্ষেত্রে স্যার কাইন্ডলি একটু স্যার এটা একটু আর একটু স্পেসিফিক করে, অনেক ক্ষেত্রে দেখি স্যার 6.3 ইস্যু করে কিন্তু কোনো ভ্যাটের অ্যামাউন্ট বলে না, আবার অনেকে ভ্যাটের অ্যামাউন্ট বলে দেয় স্যার। তো সেক্ষেত্রে আমার কথা হচ্ছে পজ মেশিনে বিল জেনারেট হয়েছে মানে ভ্যাট অলরেডি ইনক্লুডেড। ভ্যাট ইনক্লুড এবং পজ মেশিনে অবশ্যই ভ্যাটের থাকবে, কি বলেন কথা? স্যার আমি আমি প্রমাণ দেখাতে পারছি, মানে আমি দেখছি স্যার এরকম যে ওকে এখানে স্যার ধরবেন, কি তোমার এখানে ভ্যাটের আমাকে ধরবেন, ভ্যাট নিতে দাও, ভ্যাটের অ্যামাউন্ট উল্লেখ নাই কেন? স্যার আমি এই যে আপনার ওই ঠিক যে আছে, কেকের একটা ইসের ওই যে আমাদের এই কেকের নামটা যাই ভুলে হোক, যাচ্ছি, এইটাই যেই দেখলাম হোক, স্যার এরকম। জি আপনি ওকে দিয়ে ধরবেন, জি। ঠিক আছে? কারণ স্যার আমি তো জানি যে আমাদের এখানে কি করছে? ভ্যাটের ভ্যাট সহ দুই থাকবে স্যার আর কি। বাবা, কথা একটু বেশি। বললাম যে সে যদি ওইটা উল্লেখ থাকে আপনি তাকে ধরবেন, কেন নাই? আপনি এটা অ্যাকসেপ্ট করবেন না। আর আপনি যে কাটবেন না, এখন মনে করেন আপনি যদি ইন্ডিভিজুয়াল হিসেবে কিনেন, তাহলে হুম, আপনি তো উইথলিং এন্টিটি না, রাইট? না আপনি যদি আপনার তো প্রশ্ন প্রতিষ্ঠান আসেন। হিসেবে কিনে, আপনার কোম্পানি কিনে, জি তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে পজ মেশিন থেকে যে আপনি ওষুধ চালান নিবেন, এখানে হ্যাঁ একটু ভালো করে বুঝতে হবে। যেগুলো বুঝার জিনিস সেগুলো কোশ্চেন করেন না, কিন্তু যেগুলো না বুঝার সেগুলোই কোশ্চেন করেন। এখানে জি স্যার। জরুরি যেটা হলো, আপনি যে কোম্পানি হিসেবে মনে করেন আগরা থেকে কিনতেছেন, হ্যাঁ, জি স্যার। জি জি। এই আগরা যে আপনাকে পজ মেশিন থেকে স্লিপটা দিছে, এটা নিয়ে আনন্দে বাসা চলে আসলে হবে না, অফিসে চলে আসলে হবে না। ওইটার মধ্যে আপনার কাস্টমার হিসেবে আপনার বিন নাম্বারটা ওখানে উল্লেখ থাকা লাগবে। কথা কি বুঝতে পারছি? ও স্যার এটা তো থাকে না স্যার। হ্যাঁ, এই যে আসল জিনিসটা আপনি খোঁজ করেন না, নকলটা নিয়ে ব্যস্ত। এই যে আপনার কোম্পানি মনে করেন এবিসি লিমিটেড, সে হ্যাঁ জি আগরা স্যার। থেকে এই মাসের সরঞ্জাম কিনছেন, জি তাহলে স্যার। ওইখানে তাকে বলতে হবে যে ভাই, আমার এই যে বিন নাম্বার, তোমার পজ মেশিনে হ্যাঁ, এখানে বিন নাম্বার দিয়ে আমাকে স্লিপটা প্রিন্ট করে দিবা। আচ্ছা। ওই বিন নাম যদি ওই পজ মেশিন থেকে যেটা স্লিপটা বাইর হইলো, সেটার মধ্যে যদি আপনার নাম আর বিন নাম্বার না থাকে, তাহলে জি কি এটা যে আপনার প্রতিষ্ঠানের জন্য খরচ, এটা কি বুঝতে বুঝতে পারেন? কথা কি বুঝতে পারছি? না স্যার বুঝতে পারছি। আপনি তো আপনার বাসার আর এমডি তো এখানে এমনি পজ মেশিনে স্লিপটা দিতে পারেন, রাইট? জি জি তাহলে স্যার। পজ মেশিন থেকে আপনার ওইখানে আপনার বিন নাম্বার আর আপনার নামটা বিন নাম্বার দিলে তো অটোমেটিক নাম আসবে আপনার প্রতিষ্ঠানে, রাইট? যদি জি আপনার জি বিন, তাহলে ওই কাটবেন না, কিন্তু ওই স্লিপটার মধ্যে আপনার বিন নাম্বার উল্লেখ থাকতে হবে। কত বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার এবার একটা ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, মানে আসল আপনার ক্লাস জায়গা করে তো স্যার এই বুঝবেন না, জায়গাটাই খালি স্যার নকল মানে ডানে বামে ঘুরে ঘুরে গেইনার স্যার। করেন। হ্যাঁ, এই যে বলছেন ভিডিও ক্লাস করে স্যার গেইনার স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ। ডাইনে বামে খালি ঘুরে, আসল জিনিস দেখে না। স্যার আচ্ছা, আসলে তো তারপর আপনি জানেন। আরেকটা কথা হলো যে এই যে মনে করেন আপনারা যে বিভিন্ন প্রকার ওষুধ কিনেন, জি স্যার। কেনার সময় কি ভ্যাট ভ্যাট দিয়ে কিনেন না ভ্যাট ছাড়া কিনেন? স্যার ব্যাটটা তো কখনো দিই না স্যার। দেখছেন? এইগুলো স্যার কখনো এটা হচ্ছে কনফিউশনিং, ভ্যাট এটা যোগ তো হয় না। কি আপনি। যোগ হয় না? জি স্যার ব্যাট যোগ হয় না। হ্যাঁ, এটা ভ্যাট না কেন? এই যে দেখেন এখানে বলা আছে, ব্যবসায়ী নিকট হইতে দেশীয় উৎস আয়ের ক্ষেত্রে রাখতে হবে না। Clear? ও আচ্ছা জি স্যার। হুম। এই মনে করেন আপনি মিটফুড থেকে ওষুধ কিনছেন, আপনি শাহবাগ থেকে কিনছেন, ওই কোন ফার্মেসি থেকে লাস্ট ফার্মা থেকে কিনছেন, হুম। আপনি কি তার কাছ থেকে আসতে ব্যাট কাটতেছেন? কাটতেছেন না। কেন কাটতেছেন না? কারণ আইনে বলছে কাটতে হবে না। আচ্ছা আচ্ছা জি স্যার। কারণ অনেকে হয়তো একটু পরে শেষ যে কাটতে হবে না, হুম। কিন্তু কেন কাটতে হবে না বা এটার আসল মেকানিজম কি, এটা কেউ জিজ্ঞেস করে না, কেউ বলেও না। স্যার আমি এই কোশ্চেনের মাথায় নিয়ে ঘুরতেছি স্যার, আমার হ্যাঁ, কেউ জিজ্ঞাসা করলে আমি এটা বলি হলো, কি ভিতরে খবরটা একটু বলেন না থামেন কেন? একটু থামেন, শেষ করি। Yes. এটা হলো যখন ওষুধ কোম্পানি ওষুধ বিক্রি করে, ম্যানুফ্যাকচারার যে, হ্যাঁ, মনে করেন ইনসেপ্টা ওষুধ বিক্রি জি স্যার। করতেছে, সে তার যখন ওষুধ বিভিন্ন ফার্মেসিতে, বিভিন্ন হসপিটালে, বিভিন্ন কাছে সাপ্লাই দেয়, হ্যাঁ, সাপ্লাই দেওয়ার সময় সে তার 15% প্লাস ওই ট্রেডিং স্টেজের 2.4% থার্ড শিডিউলে যেটা আমরা দেখছিলাম, হ্যাঁ, জি। এই টোটাল হ্যাঁ, একদম। 17.4% ভ্যাট সহ যোগ করে সাপ্লাই দেয়। কথা কি বুঝতে পারছি? ও স্যার ও এখানে দিয়ে আসতেছে ব্যাটটা, বুঝছি। জি স্যার। ধন্যবাদ। স্যার এটা প্রথম ক্লাসের দিকে আপনি একটু বলেছেন স্যার, মানে আজকে ক্লিয়ার করে দিয়েছেন, ধন্যবাদ স্যার।
ওকে, তাহলে এতক্ষণ আমরা শিখলাম কোন কোন ক্ষেত্রে কাটতে হবে, কোন কোন ক্ষেত্রে কাটতে হবে না। কাটাকাটির কাজ শেষ। কাটাকাটির কাজ স্যার ছোট্ট একটা কোশ্চেন স্যার, এই আগোড়া থেকে না কিনে যদি আমি লোকাল মার্কেট থেকে, তখন স্যার ভ্যাটের রেটটা কত হবে, কাইন্ডলি যদি একটু বলতেন। এখন আপনাকে তো আইনে বলছে যে আপনি এই যদি আপনি কি হন, উইথহোল্ডিং এন্টিটি হন, হ্যাঁ, আপনি যদি ভ্যাট রেজিস্টার্ড পারসন হন, হ্যাঁ স্যার, জি আপনি যদি ভ্যাট রেজিস্টার্ড পারসন হন, জি তাহলে আপনাকে বলছে যে আপনি কোনো টার্নওভার অ্যালিস্টমেন্ট অথবা ভ্যাট রেজিস্টার্ড পারসন ছাড়া অন্য কারো কাছ থেকে কিনতে পারবেন না। আর কিনলে না এটা স্যার, টাকা জি দিবেন না, হুম, রাইট? জি জি তো আপনি তাহলে খুচরা দোকান থেকে কেমনে কিনতেছেন? আপনি করতে পারবেন না। কথা কি বুঝছেন কিনা? তাহলে তো জি আপনি স্যার, আইন অমান্য করেই কিনতেছেন। আপনি কি করতেছেন? আইন অমান্য আইন করে অমান্য করেই কিনতেছি স্যার। কিনতেছেন। তো যেহেতু আইন অমান্য করে কিনতেছেন, এখন মনে করেন একটা ফরজ ছুটে গেছে, লিস্ট নফলটা তো আদায় করবেন নাকি? আচ্ছা, হ্যাঁ সেই সেটাই জন্য স্যার, এটাই কথা স্যার, সেই ওইটাই জন্য যেটা বিকল্প কি করতে আছে। হয় যে আপনি তো জি স্যার, লোকালি কিনতে হয়, অনেক সময় বাধ্য হয়ে কিনলেন, বাধ্য সেই হয়ে কেনা ক্ষেত্রে লাগে, জি স্যার। ওইটার উপর যে ভ্যাটটা আসে, সেই ভ্যাটটা আপনি হুম, নিজের পকেট থেকে ট্রেজারি জমা দিয়ে দিবেন। কথা কি ক্লিয়ার বুঝাইতে জি পারছি? স্যার। মাসের এটার হিসাবটা পার্সেন্টেজটা কত হবে স্যার, 10%? ওইটা প্রকিউরমেন্ট প্রোভাইডার হিসেবে দিয়ে দিবেন। জি স্যার, জি ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ। এত ধন্যবাদ দিলে কি করবে আমার? ধন্যবাদ দিয়ে স্যার কোনো আমি কিছু তো যায় আসে? উপকৃত হয়ে ধন্যবাদ দিয়েছি স্যার। আচ্ছা, এখন মূসক কর্তনকারীর করণীয়, আপনি একশো ভ্যাট কাটছেন, এখন আপনার করণীয় কি? এই দেখেন, বলছে কি আইনের প্রথম তফসিলের সরবরাহ ব্যতীত, আপনি যে একটু আগে বলছেন লোকালি কিনেন, জি সরবরাহকারী কর চালানপত্র 6.3 জারি না করলে, আপনি লোকাল যাদের কাছ থেকে কিনেন তারা কি 6.3 দিতে পারে? দেয় না তো। পারে না। তাহলে না, জারি না করিলে উচ্চ কর্তনকারী সত্ত্বা এরকম নিকট হইতে কোনো সরবরাহ গ্রহণ করবে না, করবে? জি স্যার, তাহলে আপনি না এরকম স্যার। লোকের কাছ থেকে তো কিনতেই পারার কথা না। এবং যদি সরবরাহ নিয়েও থাকেন, তাহলে এটার এগেইনস্টে টাকা পরিশোধ করবেন না। তাহলে আপনাকে তো এখানে বলেছে আপনার কাজ কি, ও আপনি তো আপনার কাজ করতেছেন না, রাইট? স্যার, আমাদের উচিত আইনে হবে কিন্তু স্যার এই আপনাকে কোন বলছে। একটা জি স্যার, প্রকুরমেন্ট প্রোভাইডারের সাথে চুক্তি করে স্যার, সে আমাকে মালগুলো দিবে আর কি স্যার। সেটা করেন, সেটা তো আইনে আছে, সেটা সমস্যা নাই। সেটা তো যে প্রকিউরমেন্ট পাওয়ার তার তো রেজিস্ট্রেশন জি আছে। এখানে বলছে রেজিস্ট্রেশন জি নাই, এমন জি কারো স্যার, কাছ থেকে ঠিক কিনতে আছে। পারবে না। কথা তো জিনিসটা বুঝতে হবে। খালি ডাইনে বামে দৌড়াইলে কাজ হবে না, জি স্যার। আসল জায়গায় নজরটা থাকতে হবে। আচ্ছা, যদি বলছে যে তালিকাভুক্ত নহে বা অনিবন্ধিত ব্যক্তির কাছ থেকে আপনি গ্রহণ করিয়া থাকেন, কি করিয়া থাকেন? গ্রহণ করিয়া থাকেন, গ্রহণ নেওয়ার করিয়া থাকি কথা স্যার। না, কিন্তু করিয়া ফেলিছেন, হুম, তাহলে জি স্যার, আপনি দায়ী থাকিবেন। কি থাকিবেন? আপনি দায়ী আমি দায়ী থাকিবেন। থেকে জি আর স্যার। আপনি দায়ী থাকলে কি করবেন? মাস শেষে হিসাব করে ভ্যাটটা গভর্নমেন্ট জমা দিয়ে দিবেন। কথা ক্লিয়ার? জি স্যার। আর আপনি যদি একশো ভ্যাট কাটেন, কাটলে সেটা কি হবে? ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দেখাবেন রিটার্নে, এবং রিটার্ন সাবমিশনের 3 ওয়ার্কিং ডেজ এর মধ্যে 6.6 ইস্যু করবেন, অরিজিনাল 3 কপি। তার মধ্যে অরিজিনাল কপি ভ্যাট অফিসে দিবেন, একটা কপি সাপ্লায়ারকে দিবেন, আর হুম, একটা কপি আপনার কাছে 5 বছর সংরক্ষণ করবেন, রাইট? জি স্যার। আর যদি আপনি নিবন্ধিত না স্যার হন, ছোট্ট আপনার একটা যদি ভ্যাট একটু পরে, আপনার যদি ভ্যাট রেজিস্ট্রেশন না থাকে, আপনার যদি ভ্যাট রেজিস্ট্রেশন বা টার্নওভার অ্যানালিসিস না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যখন সাপ্লায়ারের না থাকে থেকে স্যার। যেদিন অ্যাডসোর্সে ভ্যাট কাটবেন, তার থেকে 15 দিনের মধ্যে গভর্নমেন্ট ট্রেজারিতে টাকাটা জমা দিবেন। যেদিন টাকা জমা দিবেন তার থেকে 3 কর্মদিবসের মধ্যে 6.6 ইস্যু করবেন, 3 কপি। এক কপি মূল কপি ভ্যাট অফিসে, এক কপি দিবেন হচ্ছে সাপ্লায়ারকে, আরেক কপি আপনার ফাইলে 5 বছর সংরক্ষণ করবেন। ঠিক আছে? আর যদি এমন জি হয় যে স্যার। ওই চালানের মধ্যে অনেক সাপ্লায়ারের নাম থাকে, তাহলে ওই চালানের সাথে একটা ব্রেকআপ কি করবেন? প্রিন্ট করে লাগায় রাখবেন, যে এইখানে যে আমি 2 লাখ টাকা ভ্যাট জমা দিলাম, এই 25 জনের ভ্যাট মিলে 2 লাখ টাকা, 25 জনের নাম দিয়ে, বিন নাম্বার দিয়ে তাদের টাকাটা উল্লেখ করে একটা ব্রেকআপ রেখে দিবেন। কথা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। জি, বলেন স্যার। স্যার এইটা তো বলেন স্যার, আমি মনে করেন নিবন্ধিত কোনো সত্তা না হলে আমি তার কাছ থেকে স্যার সরবরাহ নিতে পারবো না গুডস। স্যার সার্ভিসও কি সেম? সব সেম। তাহলে স্যার আপনি আপনি তো আমাকে আমাকে কোনো সেবা দিতে পারেন স্যার, আপনি তো অনিবন্ধিত ব্যক্তি, তো সাধারণত অনিবন্ধিত, তাহলে আমি কি তার কাছে সেবা নিতে পারবো না স্যার? হ্যাঁ, সেটা বলছে তো, কথা তো অর্ধেক শোনেন অর্ধেক শোনেন না, সমস্যা তো এখানে। এই যে এখানে বলছে যে নিতে পারবেন না, প্রথম কথা বলছে পারবেন না, পরে কথা বলছে যদি জি নেন, স্যার।
তাহলে এটা ভ্যাটের লাইবিলিটি আপনার। জি তো কি আপনার কি হাত কি পুরো বাইন্ধে দিয়েছেন না সাঁতার কাটতেছেন? না এখানে বলছে বাইতে যে দিছে আপনি স্যার, পারবেন না, সাইডে দিয়ে এখানে আবার এসে বলছে যে যদি আপনি এটা করেন জি স্যার, তাহলে এটা ভ্যাটের লাইবিলিটি আপনার। লাইভ জি স্যার। কথাই বোঝে না। মানে সেক্ষেত্রে স্যার ওই মানে আমি যদি ব্যাটটা দিয়ে দিই তাহলে মোটামুটি স্যার খারাপের মধ্যে মন্দের মধ্যে ভালো স্যার আর কি। জি, ধন্যবাদ। হ্যাঁ, ওকে। তো আপনি যখন অ্যাসোসে ব্যাট কাটলেন, এই টাকাটা যখন আপনি ট্রেজারিতে জমা দিবেন, তাহলে কি নিবন্ধিত না হলে, নিবন্ধিত হলে তো আপনি রিটার্নে দেখাইলেন, সেখানে আপনার ট্রেজারি দিলেন, সেটার সাথে কোনো সমস্যা নাই। যদি ভ্যাট রেজিস্ট্রেশন আপনার না থাকে তাহলে আপনি এই চালানের মাধ্যমে পেমেন্ট করবেন, ঠিক আছে? তো এখানে কেউ আছেন যারা এই চালানের মাধ্যমে অনলাইনে ভ্যাট জমা দেন, এরকম আছেন কেউ? হ্যাঁ, জি স্যার। কে আছেন স্যার এসএলএন জমা দিয়েছেন? জমা দেন? তাহলে অন্যরা তো তাহলে জানে না যে কিভাবে অনলাইনে এই চালানে পেমেন্ট করতে হয়, রাইট? না স্যার, জানে না, তাহলে তাদের জন্য কি করা যাবে জুবাইর? স্যার দেখাই দিতে হবে স্যার আমাদেরকে। দেখাই দিতে হবে। আচ্ছা, এখন মনে করেন তাহলে সাপ্লায়ার কি করবে? যে সাপ্লাই দিচ্ছে সে সাপ্লাইয়ের সময় কি করবে? তার আউটপুট ভ্যাটে 6.3 মাধ্যমে দেখাবে, রাইট? আপনি যে তার কাছ থেকে অ্যাডসোর্সে জি ভ্যাট স্যার। কাটছেন, 6.3টা সে 6.6টা সে কি করবে? ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দেখাবে, রাইট? হুম, 6.6 এর মাধ্যমে কি করবে? ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিবে। ডিক্রিজিং কতদিনের অ্যাডজাস্টমেন্ট। মধ্যে, কতদিনের মধ্যে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে পারবে? ওই কর মেয়াদ এবং তার পরবর্তী 6 কর মেয়াদ, রাইট? হয় ছয় ছয়। জি জি। ওকে। আর বাকি তো জরিমানা টরিমানা যা আছে এগুলো অলরেডি আলোচনা হয়েছে, 2% হাফ ইয়ারলি, এগুলো সব আলোচনা হয়েছে। তাহলে এখন বাকি রইলো আমাদের এ চালান। কি বাকি রয়েছে? এ চালান। এ চালান স্যার। এখানে কেউ আছে যারা এ চালান দেখাইতে পারি? না স্যার, আমরা তো পারি না, আমি তো প্র্যাকটিক্যাল হ্যাঁ, আপনি পিরিয়ডিক্যাল, আপনাকেও শিখতে হবে। কি করতে হবে? শিখতে হবে। স্ক্রিনে কি দেখা যাচ্ছে? গুগল দেখা যাচ্ছে? গুগল, এইখানে গিয়ে এ চালান লিখবো। গুগলে গিয়ে কি লিখবো? এ চালান। এ চালান লিখবো। এই চালান লিখলে তখন এই এই দেখেন এই চালান লেখা আসছে স্যার, ওয়েবসাইট। জি জি। এই চালানে ক্লিক করব, করার পর একটা সাইট ওপেন হবে, দেখা যাচ্ছে স্ক্রিনে? জি, স্যার। আচ্ছা, আসার পর এই যে ডান পাশে দেখেন এনবিআর এর জমা দেখা যাচ্ছে, এই যে এনবিআর এর জমা, হাতের মধ্যে এরকম বস্তা করে টাকা দিচ্ছে। এই এনবিআর এর জমাতে ক্লিক করব। কোথায় ক্লিক করব? ইনভেটে জমাতে ক্লিক করবো জি। এনবিআর এর জমাতে ক্লিক করব। জমাতে ক্লিক করার পরে এখানে দেখেন, এখানে আসছে কয়েকটা জিনিস। কি আসছে? আয়কর আসছে, মূসক আসছে, ডিউটি আসছে, এনবিআর এর অন্যান্য জমা, বিল অফ এন্ট্রি জমা। আমরা দিব ভ্যাট। আমরা কি দিব? ভ্যাট। তাহলে এটা কোনটা ক্লিক করব? মূসক ক্লিক করব। কি ক্লিক করব? মূসক ক্লিক করব। এখন এটার জন্য তো আমার একটা বিন লাগবে, রাইট? এর জন্য কি লাগবে? একটা বিন লাগবে। এবার একটা বিন নাম্বার দিতে হবে। ওয়েট করে দেখি বিন নাম্বার পাই কিনা। বিন নাম্বার লাগবে স্যার। হুম, দেখি বিন নাম্বার দিয়ে দিই। তো এখানে একটা বিন নাম্বার দিলাম, ঠিক আছে? বিন নাম্বার দেওয়ার পরে এখানে বলছে যে কি ধরনের জমা দিচ্ছেন। আমরা দিচ্ছি ভ্যাট। তাহলে এটা হবে দেশজ পণ্য ও সেবার উপর ভ্যাট। যদি ইম্পোর্ট হয় তাহলে সেটা কি হবে? এই যে টার্নওভার হলো এখানে, সেবার উপর সম্পূরক শুল্ক এসডি হলো এখানে, আর হচ্ছে দেশে যে উৎপাদিত পণ্যের উপর যারা ম্যানুফ্যাকচারার তারা এটা দিয়ে, ঠিক আছে? আমরা, আমার হচ্ছে যে কনসালটেন্সি, সেজন্য আমি দেশজ পণ্য ও সেবার উপর ভ্যাট। এখানে মনে করেন আমার ভ্যাট আসছে 1 টাকা। কয় টাকা? 1 এক টাকা। টাকা। ওকে। আসার পরে তাহলে এটা পরবর্তী ধাপে ক্লিক করব। করার পর এখানে আমার যেই বিন নাম্বার দিছি সেই বিন নাম্বার দিয়ে
অটোমেটিক এখানে আসছে। এখান থেকে আমার ভ্যাটের কমিশনারটা আমি ঢাকা দক্ষিণের আন্ডারে রেজিস্টার, কোথায় রেজিস্টার্ড? ঢাকা দক্ষিণ। দক্ষিণ, সিলেক্ট করব। দেন দক্ষিণের আন্ডার হচ্ছে আমাদের সেগুনবাগিচা সার্কেল, তাহলে আমি রামপুরা আরামবাগ সেগুনবাগিচা বিভাগ সার্কেল, ওকে সিলেক্ট করলাম। করার পর এখানে এসে যার মাধ্যমে জমা হচ্ছে যে ব্যক্তি, বা এই যে দেখেন এখানে আমার বিন নাম্বারটা অটোমেটিক চলে আসছে, রাইট? যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অর্থ জমা দেওয়া হচ্ছে, এর হচ্ছে যার মাধ্যমে জমা দেওয়া হচ্ছে। তো এখানে যদি কেউ ইন্ডিভিজুয়াল দিয়ে থাকে, যাকে দিয়ে পাঠাচ্ছেন তার এখানে পরিচয়পত্র এনআইডি দিতে পারে, ন্যাশনাল আইডি দিতে পারে, তারপর কি জন্ম নিবন্ধন দিতে পারে, টিন দিতে পারে। যেহেতু আমার ফার্ম থেকে আমি দিচ্ছি, আমার 3 নাম্বারটা আমি এখানে বসায় দিব, ঠিক আছে? তাহলে আমার 3 নাম্বারটা আমি এখানে দিয়ে দিলে, চেক টিন দিলে অটোমেটিক এই যে দেখেন এটা যাচাই হয়ে গেল, ঠিক আছে? যাচাই হয়ে যাওয়ার পরে এখানে আমি একটা আমার মোবাইল নাম্বার দিব, যেই নাম্বারে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে, দিয়ে দিলেন। এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, মনে করেন আমার একটা ইমেল অ্যাড্রেস তো আছেই, সেটা দিয়ে দিলাম। এখানে দেওয়ার পরে এখন বলছে যে আর কি আছে, কিভাবে পেমেন্ট করব। যারা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিবেন, অনলাইন ব্যাংকিং দিলে অনলাইন ব্যাংকিং সিলেক্ট করবেন, যারা মোবাইল ব্যাংকিং দিবেন তারা এই যে মোবাইল ব্যাংকিং এইটারে দিবেন, আর যারা কার্ডের মাধ্যমে দিবেন তারা এখানে। আর যারা কি করবেন, এখান থেকে চালান বের করেন, পরবর্তীতে ব্যাংকে চেক নিয়ে যায় টাকা দিবেন, তারা হচ্ছে সেলফ ফিল আপ অ্যান্ড ওটিসি। কি দিবে এটা? সেলফ ফিল আপ এন্ড ওটিসি। তাহলে যারা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবেন তাদের হচ্ছে এই 3টা, অনলাইন ব্যাংকিং হলে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং হলে মোবাইল ব্যাংকিং, কার্ড হলে কার্ড। আর যারা এই ট্রেজারি চালানটা ফিল আপ করবে, এটা প্রিন্ট করে নিয়ে বা নাম্বারটা নিয়ে গিয়ে ব্যাংকে দেখাবে, ব্যাংক কি করবে সেটা প্রিন্ট নিয়ে ওই আপনি চেক নিয়ে গেলে সেই চেকের মাধ্যমে ব্যাংক পেমেন্ট করবে। ক্লিয়ার? তাহলে আমি নরমালি বিকাশের মাধ্যমে করি, তাহলে মোবাইল ব্যাংকিং এ দিলাম, দিয়ে বিকাশ সিলেক্ট করলাম। কি করলাম? বিকাশ সিলেক্ট করলাম। এখানে আমি মন্তব্য লিখবো যে ভ্যাট অন কি, ভ্যাট অন আমার কনসালটেন্সি অডিট ফি, যা কিছু একটা লিখলাম, যা ন্যারেশন লেখান সেটা লিখলেন। লেখার পরে এটা সংরক্ষণে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? সংরক্ষণে ক্লিক করবেন। করার পর হ্যাঁ দিবেন। দেওয়ার পর এখন পেমেন্টের জন্য একটা আসছে না স্যার, ঠিক না? জি স্যার। এটা যদি প্রসিড করেন, তাহলে প্রসিড করলে আপনার বিকাশ নাম্বার চাইবে, বিকাশ নাম্বারে দিলাম প্রসিড। আপনাদের জন্য 6 টাকা খরচ করি নাকি, দিলাম বিকাশ নাম্বার। দেওয়ার পর ভুলেছি নাকি কোথাও, নাম্বার কম হচ্ছে, রাইট? ওকে, তাহলে কনফার্ম দিলাম। দিলে আপনার মোবাইলে একটা কি যাবে, ওটিপি যাবে। এই ওটিপিটা আসছে 027934, 027934 দিয়ে দিলাম। এরপর আপনার বিকাশের পিন নাম্বার চাইছে, কি চাইছে? বিকাশের পিন স্যার। বিকাশের পিন নাম্বার দিয়ে দিবেন, কনফার্ম দিয়ে দিবেন। দিলে তখন এই 5 সেকেন্ডের মধ্যে একটা পেমেন্টের চালান চলে আসবে, এই চালান চলে আসবে। বুঝছে স্যার স্ক্রিনে? জি স্যার। তাহলে এই যে আমরা 1 টাকা পেমেন্ট করলাম, এটা দেখেন কার মাধ্যমে পরিশোধ হইলো। এই যে আমার ফার্মের নাম, আমার নাম, যে টাকাটা আমি জমা দিছি আমার নাম আসছে, এই যে দেখেন এখানে আমার ফার্মের নাম আসছে, ঠিক আছে? বিন নাম্বার দেওয়াতে ফার্মের নাম চলে আসছে মোহাম্মদ জামান। তারপর এই যে চালান নাম্বার হচ্ছে এটা 25260031। এখন আপনি কি করেন, এটা ডাউনলোড অপশন আছে, প্রিন্ট অপশন আছে, শেষ আপনার কাজ। তাহলে আমরা কি এই চালান অনলাইনে কিভাবে করতে হয় বুঝতে পেরেছি স্যার সবাই? জি স্যার। আর এখানে স্যার এই যারা আগে থেকে বিকাশের করে, কমিশনটা যদি ভালো হতো স্যার, এটা মানুষের জন্য খুবই স্যার অনেক টাকা নেই স্যার। অনেক টাকা নেয়। স্যার মাঝে দেখলাম স্যার এফবিআই এর চেয়ারম্যান স্যার একটা উদ্বোধন করছে যে বড় বড় ব্যবসায়ীরা কিভাবে স্যার মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মানে দিতে পারবে নাকি স্যার, মানে ওরা মোবাইল দেখতেছিলাম ব্যাংকিং, স্যার একটা ওরা নিউজে স্যার। ওরা সরাসরি ই পেমেন্ট করে, এটা এ চালান না, ওটা ই পেমেন্ট। কি পেমেন্ট? ওইটা ই কিভাবে পেমেন্ট করে স্যার? করে।
এটা ওই যে ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার হয়, এটা কোন বিকাশের মাধ্যমে না, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা স্যার। ওটা অ্যাকাউন্ট ট্রান্সফার হয়, ওকে। আস্তে আস্তে যেটা স্যার আর হবে ওই যে ওই ইনট্যাক্স বড় ম্যানেজমেন্ট বড় যেরকম আছে পজিশন স্যার, গুলা ভ্যাক্সের তাদের যে ভ্যাট ভ্যাট সফটওয়্যার আছে, ওই ভ্যাট সফটওয়্যারের মাধ্যমে লিংক থাকবে, ওইখান থেকে তারা ব্যাংক অ্যাকাউন্ট লিংক থাকবে, ওইখান থেকে ক্লিক করলেই পেমেন্টটা চলে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জি, কিছু বলতেছিলেন? স্যার বলতেছিলাম স্যার ওই যে ই ই ই ট্যাক্স ম্যানেজমেন্ট যেরকম আছে স্যার, ওই যে ট্যাক্সের জন্য স্যার, বিয়ে মানে ভ্যাটের জন্য কি এরকম কিছু নাই মনে হয় স্যার আর কি? হ্যাঁ, ওই যে ই পেমেন্ট আছে, ও ই পেমেন্টটা যেটা ওইটা চালু এখনো করছে আর কি অত স্যার। ডিটেলস লেভেলে সবার জন্য আসে নাই, ওইটা সিলেক্টিভ হ্যাঁ চলতেছে আর কি, ওইটা হয়ে যাবে এক সময়। ওইটাও ই পেমেন্ট চলে আসবে অটোমেটিক আপনার ইয়ে থেকে। আপনি ওই যেরকম এখন ই পেমেন্ট করেন ট্যাক্সের ক্ষেত্রে, সেখানেও পারবেন, ঠিক আছে? তো আশা করি আমরা এই চালান যারা আগে করতে পারতাম না, তারা এখন মোটামুটি করতে পারবো নাকি? জি স্যার। তো আজকের আলোচনা এটুকু পর্যন্তই ছিল। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আনসার করতে পারি, কোনো কোশ্চেন না থাকলে ক্লোজ করতে পারি। আছে কারো কোনো কোশ্চেন? স্যার। অনেক কোশ্চেন। স্যার এসআরও এক্সামশনের এসআরও স্যার কত নম্বর, ওইটা একটু যদি শেয়ার করা যেত কিসের স্যার। এক্সামশন? যদি স্যার ভ্যাটের যে এক্সামশন আছে, একটা এসআরওর দ্বারা একটা ফার্স্ট শিডিউলের দ্বারা স্যার, ওই যে এসআরওর যে আপডেটেডটা ওইটা কি স্যার একটু যদি শেয়ার করতেন। এটা আমরা তো প্রথম ক্লাসে শেয়ার করে দিচ্ছি জুবাইর, সরি স্যার। তোমার তো একদম শেষ করে দিব আমি। তুমি ফাঁকিবাজ নাম্বার ওয়ান আছো, তাহলে আদার অ্যাক্টিভিটি ব্যস্ত। এইটা তো এসআরও কি একটা স্যার? বলছি যে কমন এসআরও একটা আছে, আর সেক্টর ওয়াইজ বিভিন্ন ধরনের এসআরও আছে, রাইট? স্যার আর একটা স্যার কোশ্চেন স্যার, স্যার যদি হ্যাঁ, ভ্যাটে যদি স্যার ইম্পোর্টের স্টেজে যদি আমি যদি ভ্যাট এক্সামটেড থাকি, শুধু সিটি থাকে, ভ্যাট এটি ওগুলা যদি না থাকে, তাহলে বিক্রয় পর্যায়ে কি স্যার ভ্যাট হবে না, এরকম কিছু ইস্যু আছে স্যার? উল্টাপাল্টা কথাবার্তা বলতেছো যে শেষ হয়, তুমি তো স্যার শেষ উল্টা উল্টা না, আমি কভারেজ। বলি স্যার। স্যার আমি একটু হ্যাঁ, করছি বলো। স্যার, আমি আবার একটা স্যার আপনার সাথে করতে যাচ্ছি। একটা হচ্ছে আমি একটা ইম্পোর্ট করছি, ইম্পোর্টের মধ্যে শুধু সিডি লেখা, মানে সিডিটাই দিয়ে আসছি। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে এই প্রোডাক্টের ভ্যাট তো মানে আমি দিলাম না ইম্পোর্ট স্টেজে, কিন্তু এই প্রোডাক্টটাতে আমি এটা কি তোমার বিক্রয় মন পর্যায়ে চাইছে এই ভ্যাট জন্য হবে দিলা না কিনা নাকি? স্যার আমি তো বুঝতেছি না স্যার, আমি এটা ক্লিয়ার হতে যাচ্ছিলাম স্যার। এটা হলো তোমার ওই নলেজের ঘাটতি, আমরা প্রথম ক্লাসে পড়াইছি। তোমার কি নলেজের আচ্ছা, ঘাটতি আছে, নলেজের অনেক ঘাটতি জি স্যার, সেই জন্য অনেক তো ঘাটতি আপনি আছে। স্যার। এই প্রথম তুমি এই পর্যন্ত অনেক ট্রেনিং করছো, তারপরে এত ঘাটতি কেন আমি এটা বুঝতেছি না। তুমি তো মনে হয় আমার এটা মনে হয় আজকে ফোর্থ টাইম না ফিফথ টাইম ট্রেনিং করতেছো, তারপরে এত মিস হয়ে ঘাটতি কেন যাচ্ছে, জুবাইর, বলো তো? নিয়মিত ক্লাসে ছিলাম না হয়তো স্যার, ওইটা এই স্কিপ যে করে তুমি গেছি। সিরিয়াস না, জাস্ট কোন রকম মনে হইলে তো করা দরকার করতেছো এরকম। প্রথম ক্লাসে আমরা এগুলো বলছি যে ফার্স্ট শিডিউল দ্বারা এক্সামটেড হয়, তাহলে সব তিনটা লেভেল, তিনটা স্টেজে এক্সামটেড। এছাড়া এসআরও মাধ্যমে হয়, এসআরও মাধ্যমে হইলে একটা জেনারেল এসআরও আছে, সেই এসআরওটা প্রত্যেক বছরই রিভাইজ হয়। সেখানে 5টা টেবিল থাকে, সেকেন্ড হুম। টেবিলের মধ্যে যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে শুধু 2টা লেভেলে, আর বাকি সবগুলো টেবিলের ক্ষেত্রে একটা একটা লেভেলে। তো তোমার ওই এইচএস গ্রুপটা সাপ্লাই ওই গুড অ্যান্ড এসআরওর সাপ্লাই। টেবিলে যায় দেখবা যে তোমারটা, যায় দেখবা যে তোমার কোন লেভেলে এক্সামিশন দেওয়া আছে, ওইখানে যায় দেখবা যে তোমারটা আমদানি পর্যায়ে এক্সামিশন দেওয়া আছে, কি দেওয়া আছে। আমদানি পর্যায়ে যদি থার্ড শিডিউল, যদি ফার্স্ট শিডিউলে থাকে তাহলে তো সব জায়গায়, আর যদি ফার্স্ট শিডিউলে না থাকে, তোমার ওইটা এইচএস কোড কত? স্যার এসএস কোড আছে স্যার, এসএস দিব স্যার। কত বলো, নাম্বার বললো। 60, স্যার এখন 65, 40, 70, 80, 90, কত? স্যার এক মিনিট স্যার, আমি বলতেছি স্যার আমার। পড়াশোনা করো, খালি ফাঁকিবাজি পড়াশোনা যত সব আছে। স্যার আমার এসএস কোডটা হচ্ছে স্যার, এসএস কোডটা হচ্ছে 8541 বুঝে গেছি, 4300। হয়েছে। 85 মানে কি, এটা ফার্স্ট শিডিউলে নাই, কোথায় নাই? ফার্স্ট শিডিউল নাই। ফার্স্ট শিডিউল নাই, তার মানে তোমার এটা এসআর এর মাধ্যমে এক্সামটেড। কিসের মাধ্যমে এক্সামটেড? এসআর এর এসআর এর মাধ্যমে মাধ্যমে। তুমি এসআর এর মাধ্যমে ওখানে 5টা টেবিল আছে, কয়টা টেবিল আছে? 5টা। 5টা টেবিল। ওই টেবিলের প্রত্যেকটা টেবিলের মধ্যে এইচএস কোড দিয়ে সার্ভিসের জন্য একটা, বাকি 4টা হচ্ছে গুডসের কোর্সের। জন্য। সেখানে তুমি দেখবা ওই কোন টেবিলের মধ্যে তোমারটার নাম আছে। যদি টেবিল 1-এ থাকে তাহলে শুধুমাত্র ইম্পোর্ট স্টেজে ব্যাট নাই, তাহলে কি সেক্ষেত্রে নাই ইম্পোর্টের স্টেজে নাই। ইম্পোর্ট স্টেজে। আরো সহজ বুদ্ধি, সেটা হলো তুমি যে ডাইরেক্ট
টেবিল 2 দেখবা, কোথায় দেখবা? টেবিল 2। টেবিল 2। টেবিল 2 তে যারা আছে তারা 2টা লেভেলে এক্সামটেড। কয়টা লেভেলে? 2টা লেভেলে স্যার। তাহলে যেহেতু তুমি একটা লেভেল অলরেডি এক্সামশন পাইছো, বলতেছো যে ইম্পোর্ট স্টেজে, ঠিক আছে, হুম। যদি টেবিল 2 তে নাম না থাকে তাহলে পরবর্তীতে ব্যাট হবে। কথা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তুমি ওই টেবিল 2 তে চেক করবা তোমার 85 আছে কিনা। 85 পয়েন্ট কত? স্যার 85 পয়েন্ট হচ্ছে 85 414300। দাঁড়াও একটু ওয়েট করো, একটা মিনিট আমি আছে ওটা বের করি। এই ফাঁকিবাজ স্টুডেন্ট দেখলেই তো আমার মেজাজ খারাপ হয়ে যায়। পড়াশোনা করবে, সব বুঝবে, শিখবে, সেইটা না, খালি ফাঁকিবাজি। একটু স্ক্রিনে শেয়ার দেই, অন্যরা আবার মাইন্ড করে না, কারণ জুবাইর আমার খুব কাছের, ওরে আমি বকা দেই, ইয়ে করি, তাই না জি জুবাইর? স্যার। স্যার এটা স্যার আমাদের জন্য উপকার হচ্ছে স্যার, আমরা তো আরো কনসেপ্ট স্যার ক্লিয়ার আপনার হচ্ছে দোয়া স্যার, আমাদের আপনার বকা স্যার আমাদের জন্য দোয়া স্যার। হ্যাঁ স্যার। আপনি জুবাইর, বকা দিলে না শিখবো স্যার। এই যে জুবাইর স্ক্রিনে দেখা যাচ্ছে জি হ্যাঁ স্যার, স্যার, হ্যাঁ এসআরও স্যার। দেখা যাচ্ছে স্যার, তোমার নাম্বার এসআরও কত? দেখা যাচ্ছে স্যার। এসআরও নম্বর 160। 60। ওকে, টেবিল কয়টা? 5টা। 5টা। তোমার প্রোডাক্টটা আমরা প্রথমে দেখবো টেবিল 1-এ, তারপর টেবিল 2-তে দেখবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। টেবিল 1-এ তোমার হলো 85, কত? 85। আমার 85। 85 দেখুন। তাহলে আমরা একটু দেখি 85তে আছে কিনা। 84-তে আসছে, কততে আসছে? 85 দশমিক কত? 41 স্যার 85.4143। 4143, 85 41, তাহলে এখানে দেখো আছে? নাই। 85-র 28, তারপর নাই, রাইট? নাই। তাহলে তোমার এটা এই টেবিল 1 হচ্ছে যাদেরটা শুধুমাত্র ইম্পোর্ট স্টেজে এক্সামটেড, যাদেরটা শুধুমাত্র কি। ইম্পোর্ট স্টেজ এক্সামিনেড। আচ্ছা, এবার আসো টেবিল 2 তে যাই। এটা হচ্ছে যাদের ইম্পোর্ট এবং ম্যানুফ্যাকচারিং দুই জায়গায় এক্সামটেড। কোন জায়গায়? দুই জায়গাতেই। ইম্পোর্ট এবং ম্যানুফ্যাকচারিং। তোমরা কি ট্রেডার না ম্যানুফ্যাকচারার? স্যার ম্যানুফ্যাকচারার স্যার। ওকে, তাহলে আবার দেখো এটার মধ্যে আছে কিনা। 85.41, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাইছো? দেখছো? হ্যাঁ হ্যাঁ 4143। Photovoltaic cells not assembled in modules or made up into panels. হ্যাঁ এইটা স্যার, হুম। এইটা দুই জায়গা তোমাকে দেখলাম। কিন্তু আমি না দেখেই তোমারে বলছিলাম যে টেবিল 2 দেখতে, রাইট? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, এবার বুঝছো কিভাবে জি খুঁজে স্যার। বাইর করতে? পড়াশোনা তো খালি করোই না, ফাঁকিবাজি। স্যার একটু সহজ হলো স্যার, আমি তো নতুন জায়গায় জয়েন করছি স্যার, এই ধরনের কাজ করতে হচ্ছে স্যার। তুমি এরকম হাজার জায়গা জয়েন করলে তো এরকমই থাকবা, কারণ তুমি তো সিরিয়াস না। হ্যাঁ স্যার, এখানে স্টাডি হইতেছে স্যার, আগের গুলো আমার জানা শেষ, কোনটা আছে কিন্তু এগুলো প্র্যাকটিক্যাল লাগতেছে স্যার, সেই জন্য একটু স্যার আমি অবশ্য তো চেক এগুলো করতে তো পারছিলাম না। আমাদের ট্রেনিং এর প্রথম ক্লাসে আমরা এটা শিখাইছি। তুমি এত বছর ট্রেনিং করে, আজকে 2 বছর 3 বছর ট্রেনিং করে তুমি এই অবস্থা তোমার। স্যার আমি নিচে দেখেন, থ্যাংক ইউ স্যার। তো আমার লাভটা কি হলো তুমি থ্যাংক ইউ দিবে? স্যার, স্যার হবে স্যার, লাভ হবে স্যার আপনাদের ইনশাআল্লাহ স্যার, কাস্টমার। সবাই আমরা একটু সিরিয়াসলি পড়াশোনা করব, এগুলা বোঝার চেষ্টা করবো, তাহলে দেখবেন যে ভ্যাট এমন একটা সেক্টর যেটাতে আপনার কেরিয়ারটা অন্য অ্যাকাউন্ট বা অডিটের চেয়ে অনেক বেশি গুণ আপনাকে বেনিফিট দিবে। কথা কি স্যার বুঝতে পারছেন ভ্যাট স্যার? স্যার ভ্যাট জি পড়তে ভালো লাগে, ট্যাক্স পড়তে খুব একটু কঠিন লাগে। আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, কি করবো? আরে আমাদের ব্যতীত জন কোনো পড়তে সুযোগ হলো, নেই। ভালো লাগে, এটা সমস্যা। ব্যাকগ্রাউন্ড কোনো ইস্যুজ না, যে কোনো সাবজেক্ট। যেমন ভ্যাটটা আপনার ভালো লাগছে কেন? ভ্যাটটা আপনাকে লিঙ্ক করে করে কোন জায়গায় ডানে যেতে হবে বামে যেতে হবে আপনার বুঝিয়ে দিচ্ছে, আপনার ভালো লাগতেছে। ট্যাক্সটাও এরকম, আপনাকে যখন কেউ ধরে বুঝিয়ে দিবে কি আপনার ভালো জি লাগবে। কি মিস্টার অনুপ, কথা ঠিক কিনা? জি জি স্যার। না ঠিক স্যার। স্যার এই যে ব্যাটের ভয়টা অনেকটা কেটে গেছে স্যার, এই যে ক্লাসগুলো করে স্যার। ওকে, তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। জি আর স্যার, আমাদের আর অনেক কয়টা অনেক ক্লাস আছে? ধন্যবাদ। 2টা ক্লাস। দুইটা স্যার। 2টা ক্লাসের মধ্যে একটা ক্লাস হচ্ছে আপিল ট্রাইব্যুনাল থাকবে, একটা ক্লাসে কি আছে মনে নাই?
স্যার আছে বলেন আপিল তো? ট্রাইব্যুনালে ক্লাস আছে স্যার, আপনার কথা আছে স্যার, ট্রাইব্যুনালে স্যার মামলা এখনো শেষ হয় নাই স্যার। ট্রাইব্যুনাল শেষ হলে হাইকোর্টে যাবো স্যার, ওকে একটু বুঝাই দিতে হবে স্যার, ভালো হবে। আপনি তোমার বুঝাবেন বুঝাইলে আমার লাভটা কি? মনে করো সবারই তোমার লাভ। বুঝাইলাম, আমার লাভটা কি? কোনো লাভ আছে আমার? স্যার আছে স্যার, স্যার আপনি নলেজ শেয়ারিং হইতেছে স্যার, আপনি জ্ঞানের সদ্গা হয়ে যেতেছে। এখানে হলো আমাদের আগামী ক্লাসে হচ্ছে গিয়ে কি ট্যাক্স ডিটারমিনেশন, ন্যায় নির্ণয়, কি ন্যায় নির্ণয়, ইনভেস্টিগেশন, ওইটা ভ্যাটের অথরিটি গুলো সব এখানে আছে। এটা একটু দরকারি জিনিস আছে এখানে সাথে। আর 8 হচ্ছে আপিল ট্রাইব্যুনাল। ঠিক আছে, আপিল ট্রাইব্যুনাল। আগামী ক্লাস হচ্ছে ভ্যাট অফিস থেকে যে আপনাকে আদেশ দিয়ে দিবে যে এত কোটি টাকা তোমার ভ্যাট আসছে, রাইট? সেইটা আমরা আগামী ক্লাসে পড়বো। প্লাস হচ্ছে ভ্যাট অথরিটি, ভ্যাট অফিস থেকে আপনাকে কি কি করতে পারে, আপনার ইনভেস্টিগেশন করতে পারে, আপনার ফ্যাক্টরি সার্চ করতে পারে, আপনার গাড়ি আটকাইতে পারে, এই সবগুলো আগামী ক্লাসে শিখবো, রাইট? স্যার। ওকে, তো সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার।